আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল মাওয়া সামান্তা। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের এসএসসিতে খুবই গুরুত্বপূর্ণ যে অধ্যায়টাকে যেগুলো অধ্যায় তোমরা এসএসসিতে সব থেকে বেশি ভয় পাও বায়োলজিতে, তার মধ্যে এই অধ্যায়টা একটা মেজর অধ্যায় যেটা তোমরা খুবই ভয় পাও যে আপু এত বড় অধ্যায়, এত কিছু, এত পড়া, কী করব, কীভাবে পড়বো। তো এবং এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, প্রতি বছর এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং ভবিষ্যতে আসবে ইনশাল্লাহ। এটা থেকে সিকিউ এমসিকিউ সব কিছুই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের প্রত্যেকটা টপিকের পরে আমি তোমাদেরকে কিছু এমসিকিউ দেখিয়ে দিব, কিন্তু এমসিকিউটা সাথে সাথে তোমরা আমার এই ক্লাসটি করলে তোমাদের সিকিউ এর বেসিক ইনশাল্লাহ এখান থেকে 80% তো কভার হবে। তো এই অধ্যায়টাকে আমি অনেক বড় অধ্যায়, তোমাদের সুবিধার্থে মনে হয় কি অনেক বড় ক্লাস হলে একটু মনে হয় এত পড়া তো ক্লাসটা শুনলাম কিন্তু পড়বো কখন। তো এই জন্য তোমাদের এই ক্লাসটাকে আমি একটু দুই ভাগে ভাগ করেছি। প্রথম আজকে তোমাদেরকে উদ্ভিদ কোষ পার্টটা পড়াবো, পরের দিন হচ্ছে আরেকটা ক্লাসে তোমরা হচ্ছে প্রাণী কোষ যেই ভাগটা, মানে প্রাণী কোষ সম্পর্কিত যে পড়াশোনা, এটা তোমরা আরেকটা ক্লাসে আমি তোমাদেরকে ডেলিভার করে দেবো। তো আমার সাথে ক্লাসটা করো ইনশাল্লাহ। তোমাদের এই অধ্যায় সংক্রান্ত সমস্যাগুলো বায়োলজিতে আসলে হয় কি মনে রাখতে হয় অনেক কিছু। এখন বায়োলজি টিচারের উদ্দেশ্য কী বা তোমার উদ্দেশ্য কী? তোমার উদ্দেশ্য হবে এত কিছু তো মনে রাখতেই হবে, তোমাকেও রাখতে হবে, আরেকজনকেও রাখতে হবে। তো জিনিসটা যতটা সহজ করে তোমার জন্য মনে রাখা যায় ততটাই তো তোমার জন্য সহজ। যে আচ্ছা এত তো মেমোরাইজিং, তুমি যে ঢালা মুখস্থ করতে চাও তুমি পাগল হয়ে যাবা। তো যখন তোমাকে একজন, আমি বা অন্য কোনো টিচার বা তুমি যেখান থেকে তুমি নিজে নিজে পড়ে হলেও যেভাবেই পড়ো, তোমাকে যখন কেউ জিনিসটা সহজ করে দেবে তখন তোমার জন্য কী হবে, জিনিসটা মেমোরাইজ করা অনেক সহজ হবে। তো এই অধ্যায়ে তোমাদের আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো, এগুলো অন্য কোথাও থেকে না, তোমাদের বইয়েরই পড়াশোনা আমি জাস্ট গুছিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব, যে তোমাদের যেন মানে অধ্যায়টা গোছানো থাকে এবং পড়তে তোমাদের সুবিধা হয়। আচ্ছা চলো, অধ্যায়ের নাম কি? অধ্যায়ের নাম হচ্ছে আমার জীবকোষ ও টিস্যু। জীবকোষ, জীবকোষ বলতে আচ্ছা জীব কারা বলো? আমরা সবাই জানি যাদের জীবন আছে তারাই জীব। তো এই জীবের মধ্যে কারা কারা পড়ে? একটা হচ্ছে প্রাণী, আরেকটা কি উদ্ভিদ। উদ্ভিদ, তো এই যে উদ্ভিদ আর প্রাণী এরাই তো জীব। এই দুইটা গোত্র বা এই দুইটা ভাগ ছাড়া বাকি সবাই কি জড়। জড় পদার্থ। জড় পদার্থের ক্ষেত্রে আমরা কি পড়ি? জড় পদার্থের ক্ষেত্রে কি জীবনে শুনেছো কোষ আমরা পড়ি, ওখানে অণু পরমাণু এই ধরনের কথাবার্তা। তো জীবকোষের ক্ষেত্রে আমরা পড়ি, জীবের ক্ষেত্রে আমরা পড়ি কোষ, টিস্যু, কলা, অঙ্গ, তন্ত্র এই ধরনের কথাবার্তা। জীবনে শুনেছো যে একটা চেয়ারের অঙ্গ আছে? না, আমরা বলি যে এটা একটা অণু দিয়ে তৈরি, এটা একটা পরমাণু দিয়ে তৈরি, এই ধরনের কথাবার্তা বলি। তো এটা তোমাদের অন্য পড়া, ফিজিক্সের পড়াশোনা এখানে আমাদের দরকার নেই। আমরা এখানে পড়বো জীবকোষ আর টিস্যু। জীব কি? যাদের জীবন আছে, লাইফ বা জীবন আছে। ওকে, জীব কোষ। কোষ কাকে বলে? জীবদের শারীরিক এবং গাঠনিক ক্ষুদ্রতম এককে কোষ বলে। এই সংজ্ঞা আমরা ছোটবেলা থেকেই পড়তেছি যে সব থেকে ক্ষুদ্র যেটা, সেটাকে আমরা বলছি কোষ। অনেকগুলো কোষের সমন্বয়ে যে গঠনটা বা যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি টিস্যু বা কলা। টিস্যু বা কলা। এই অধ্যায়ে আমাদের এই জীবের কোষ সংক্রান্ত, মানে জীব কারা কারা, আমার উদ্ভিদ এবং প্রাণী যে আমার জীব, এবং এদের যে জীব কোষ এবং টিস্যু, এই সংক্রান্ত পড়াশোনা আমরা দেখব। আচ্ছা তো চলো, প্রথমে তোমাদের এখানে আমি 3 স্টার 2 স্টার 1 স্টার করে টপিকগুলো ভাগ করে দিয়েছি। বিভিন্ন বছরে তোমাদের বোর্ড পরীক্ষায় প্রশ্নগুলো আসে এখান থেকে, যে কোন অধ্যায়গুলো বেশি আসে, মানে কোন অধ্যায় তো না, এই অধ্যায়ের কোন টপিকগুলো বেশি আসে, তারপরে এগুলো কীভাবে আসে, তারপরে এগুলো কীভাবে আসে। এখন তোমরা কি করবে? শুধুমাত্র 3 স্টার পড়াশোনা করে যাবে না, তোমরা এখানে যেগুলো মার্ক করা টপিক সবগুলো ধরে ধরে পড়বে, কিন্তু এগুলো তোমরা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং এগুলো আগে শেষ করবে, তারপরে এগুলো, তারপরে এগুলো। ওকে, কোষ এখানে এই লাইনটা তোমাদের বইয়ের লাইন থেকে তোলা। সেটা দেখো, লোই এবং সিকেভিচ দুজন বিজ্ঞানী, লোই এবং সিকেভিচ কত সালে? 1969 সালে, এটা মনে রাখবে, এটা আসে 1969 সালে। বৈষম্য ভেদ্য, এই টার্মটা তোমাদেরকে একটু জানতে হবে। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে আবৃত জীবকোষ ও ক্রিয়াকলাপের একক, যা সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলে। তোমাদেরকে আমি প্রথমে যে সংজ্ঞাটা বলেছিলাম, জীবদেহের গাঠনিক এবং শারীরিক ক্ষুদ্রতম একককে কি বলে? কোষ বলে।
এটা কি? এটা আমাদের ছোটবেলার সংজ্ঞা। এখন কি তোমরা একটু অ্যাডভান্স হয়েছো না? এসএসসি লেভেলে তোমরা উঠেছো, তো এসএসসি এর পরে তোমরা কলেজে যাবে, তারপরে তোমরা ভার্সিটিতে পড়াশোনা করবে। তো এখন তোমাদের পড়াশোনা একটু অ্যাডভান্স হতে হবে। ক্লাস 6 এর বাচ্চা যেই সংজ্ঞা বলে তুমি যদি একই সংজ্ঞা বলো তাহলে জিনিসটা খুবই বেমানান শোনায়। তো দেখো এই যে দুজন বিজ্ঞানী লোয়ে এবং সিগেভিচ কত সালে? 1969 সালে কি বলেছেন? বৈষম্য ভেদ্য পারমেবল। আচ্ছা, বৈষম্য ভেদ্য মানে কি? এই যে কোষ, মনে করো এটা একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা প্রাণী কোষ, একটা প্রাণী কোষ। তাহলে এখানে থাকবে কি? প্রাণী কোষের মাঝখানে থাকবে নিউক্লিয়াস, তারপর নিউক্লিওলাস। আচ্ছা, এই যে পর্দাটা, প্রাণী কোষের পর্দাটাকে কি বলছি আমি? কোষ ঝিল্লি। কোষের জন্য বা তোমার শরীরের যে কোষগুলো আছে এগুলোর জন্য যে সকল পদার্থ তোমার দরকার কোষের বৃদ্ধিতে এবং কোষের পুষ্টি চাহিদা মেটাতে, যেগুলো সহায়তা করবে, সেই পদার্থগুলো আমার কোষের ভেতরে প্রবেশ করতে পারবে। এবং যেগুলো কোষের জন্য বিষাক্ত কিছু পদার্থ আছে যা আমাদের পরিবেশে আছে, সেগুলো যেন কোষের ভেতরে ঢুকতে না পারে। মোদ্দা কথা হচ্ছে কোষের জন্য যা যা দরকার এবং কোষের জন্য যা যা দরকার না, এই জিনিসটাকে আলাদা করার জন্যই এখানে একটা পর্দা দেওয়া হয়েছে, যেটার নাম হচ্ছে বৈষম্য ভেদ্য বা সিলেক্টিভলি পারমেবল। সিলেক্টিভলি পারমেবল মানে কি? এটা সিলেক্ট করে। কি সিলেক্ট করে? যে কোনটা আমার কোষের কখন দরকার এবং কোনটা আমার কখন দরকার না। এই যে দরকার এবং দরকার না এই জিনিসগুলো, তো যেটা দরকার হচ্ছে সেটা আমার কোষের ভিতরে প্রবেশ করতে পারছে, যেটা দরকার না সেটা আমার কোষের বাইরে থেকে যাচ্ছে। এই জিনিসটা নিয়ন্ত্রণ করছে কোষের বাইরের যে আবরণ, এটা এই জন্য বলা হয়েছে বৈষম্য ভেদ্য পর্দা। মানে কি? এটা কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি, অথবা এটাকে তোমরা বলতে পারো সেল মেমব্রেন। সেল মেমব্রেন জীবজ ক্রিয়াকলাপের একক, যা সজীব কোনো মাধ্যম ছাড়াই, মানে স্বতন্ত্র বৈশিষ্ট্য তার কোনো মাধ্যম দরকার নেই, সজীব ছাড়াই নিজের প্রতিরূপ, মানে একটা কোষ থেকে তো আমরা জানি, তোমরা পড়েছো কোষ কিভাবে বিভাজিত হয়, মিওসিস মাইটোসিস প্রক্রিয়ায় নিজের প্রতিরূপ তৈরি করতে পারে, এমন সত্তাকে কি বলা হচ্ছে? ওনারা কোষ বলেছেন। আরেকটা কথা শোনো, যখন তুমি কোষের সংজ্ঞা বলবে, কোষের ডেফিনেশন বা কোষের বর্ণনা আমি যদি মুখস্থ নাও করি, আমি জানি যে প্রত্যেকটা স্টুডেন্ট কোনো না কোনোভাবে সেটা বলতে পারবে, সেটা বানিয়ে হোক। কিন্তু যখন তুমি দুজন বিজ্ঞানীর নাম মেনশন করবে এবং কারো কথা, যে কোনো একজন ব্যক্তির উক্তি তুমি মেনশন করছো, বা উনি কি বলেছেন বা উনি সংজ্ঞাটা কি দিয়েছেন, যখন তুমি এটা বলছো তখন তুমি না নিজের মতো করে বানিয়ে লিখতে পারবে না। কারণ এটা লোই এবং সিকেভিচ যেভাবে কথাটা বলেছে তোমাকে এভাবেই লিখতে হবে। তোমার যদি এটা মনে না থাকে, তুমি যদি বানায় লিখো, তাহলে তুমি উনাদের নাম মেনশন করে তোমার মতো করে সেম কথা তুমি অন্যভাবে বলতে পারো না। মানে উনি যা বলেছেন, উনি যা সংজ্ঞা দিয়েছেন, এটা উনারই, এটা এইভাবেই বলতে হবে এবং এটা মুখস্থ করে হুবহু তোমাকে উক্তিটি, মানে উনার বাণীটা বা উনার দেওয়া সংজ্ঞাটা বা উনার মতবাদটা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যখন তুমি একজন ব্যক্তির নাম মেনশন করছো তখন উনি যা বলেছেন তোমাকে সেটাই লিখতে হবে। এবং যখন কোনো ব্যক্তির নাম মেনশন করবে না তুমি, তখন দেখা যাবে যে তুমি যা মন চায় তোমার মতো করে তুমি লিখে দিলে কোষের সংজ্ঞা, এটা কোনো সমস্যা না। কিন্তু প্রশ্নে যদি আসে লোই এবং সিকেভিচের মতে কোষের সংজ্ঞা দাও বা ওনারা কাকে কোষ বলেছেন, তখন কিন্তু তোমাকে হুবহু সেম জিনিসটাই তুলে দিতে হবে। আচ্ছা, দেখা যাক এখন আমার কি হয়েছে। জীবকোষ বা কোষ, কোষকে আমি কিসের ভিত্তিতে ভাগ করতে পারি? কোষকে আমি কিছু জিনিসের উপর ভিত্তি করে ভাগ করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে আমার অঙ্গাণুর উপর ভিত্তি করে। লেখা হয়তো বা একটু বুঝতে কষ্ট হচ্ছে, ছোট। আচ্ছা, এখানে অঙ্গাণুর উপর ভিত্তি করে। নেক্সট যেটা, সেটা আমার নিউক্লিয়াসের ভিত্তিতে, এবং পরেরটা আমার কাজের ভিত্তিতে। তাহলে কোষকে কত ভাগে ভাগ করছি আমি? তিনটা জিনিসের উপর ভিত্তি করে কোষকে আমি ভাগ করব। প্রথমটা কি? অঙ্গাণুর উপর ভিত্তি করে। তারপরে এটা কিসের উপর ভিত্তি করে? নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। এবং থার্ডলি বা সবশেষে যেটা, সেটা হচ্ছে আমার কাজের উপর ভিত্তি করে। তাহলে দেখো, অঙ্গাণুর উপর ভিত্তি করে মানে একটা কোষে কি কি অঙ্গাণু উপস্থিত থাকবে এবং কি কি অঙ্গাণু উপস্থিত থাকবে না। যেমন দেখো, উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে নেই। তারপরে হচ্ছে প্রাণী কোষে লাইসোজোম বেশি আছে, উদ্ভিদ কোষে থাকলেও অনেক কম। তারপরে হচ্ছে মনে করো উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার কোষ গহ্বরটা বড় এবং মাঝখানে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বরগুলো অনেক ছোট এবং এগুলো ছড়িয়ে ছড়িয়ে থাকে, ছোট ছোট গর্ত আকারে, ভ্যাকুয়াল হিসেবে থাকে। তো এই যে বিষয়টা, কোনটা উদ্ভিদ কোষে আছে, কোনটা উদ্ভিদ কোষে নেই। প্লাস্টিক উদ্ভিদ কোষে আছে, সেটা প্রাণী কোষে নেই। এই ধরনের যে বৈশিষ্ট্যগুলো, এগুলোর জন্য আমার আলাদা করে
কোষে তাহলে কোন অঙ্গাণু আছে এবং কোষটাতে কোন অঙ্গাণু নেই এটার উপর ভিত্তি করে আমার কোষটা কত ভাগে ভাগ করছি আমি 2 ভাগে। একটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং পরেরটা হচ্ছে আমার কি প্রাণী কোষ। এখন না তোমাদের মনে থাকে কোনটা কি, মানে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, নিউক্লিয়াসের ভিত্তিতে হচ্ছে তোমার আদি কোষ, কিন্তু হচ্ছে প্রকৃত কোষ, এগুলো মনে থাকে, কিন্তু তোমার ভুলে যাও যে আসলে আচ্ছা অঙ্গাণুর উপর ভিত্তি করে কি। তো মনে রাখবো অঙ্গাণুর উপর ভিত্তি করে বলতে কি বোঝাচ্ছে, যে কোনটাতে কোনটাতে কি কি অঙ্গ আছে। তো উদ্ভিদ কোষে যেগুলো আছে অনেক কিছু কিন্তু প্রাণী কোষে নেই, আর প্রাণী কোষে যেগুলো আছে অনেক কিছু কি হয় উদ্ভিদ কোষে থাকে না। তো এই যে অঙ্গাণুর উপর ক্লাসিফিকেশন, তো এই যে অঙ্গের উপর ভিত্তি করে তখন আমি এটাকে বলছি কি একটাকে উদ্ভিদ কোষ আরেকটাকে প্রাণী কোষ বা অ্যানিমাল সেল অথবা প্ল্যান্ট সেল। এটাকে কি বলছি আমি প্ল্যান্ট সেল, অথবা আর এটাকে কি বলছি আমি অ্যানিমাল সেল। ওকে, নেক্সট আমার কি নিউক্লিয়াসের ভিত্তিতে। নিউক্লিয়াসের ভিত্তিতে আমার একটা কোষকে আমি কিভাবে ভাগ করব, সেটা হচ্ছে নিউক্লিয়াসটার গঠনের উপর। নিউক্লিয়াসের ভিত্তিতে নিউক্লিয়াসটা কেমন, নিউক্লিয়াসটা কি সুগঠিত, অথবা আরেকটাকে কি বলছি আমি সুগঠিত নয়। সুগঠিত মানে কি একটা নিউক্লিয়ার পর্দা দ্বারা নিউক্লিয়ারটা আবৃত থাকবে, নিউক্লিয়াসে নিউক্লিওলাস স্পষ্টভাবে থাকবে, নিউক্লিয়ার যে বস্তুগুলো সেগুলো ক্রোমোজোম সব কিছু থাকবে, কিন্তু আজটা যদি আমার হচ্ছে সুগঠিত না হয়, সুগঠিত না বলতে কি দেখা যাবে নিউক্লিয় বস্তুটা সাইটোপ্লাজমের মাধ্যমে ছড়ানো অবস্থায় থাকবে, নিউক্লিয়ার মেমব্রেনটা ঠিক মতো থাকবে না, এই ধরনের বৈশিষ্ট্যগুলো যখন অ্যাবসেন্ট থাকবে তখন আমরা সেটাকে কি বলবো আদি কোষ। আদি কোষ বা প্রোক্যারিওটিক। এই জিনিসটা আমি বলি, প্রো মানে হচ্ছে আদি বা আগের, ক্যারিওটিক মানে হচ্ছে কি কোষ বা কোষ, আর প্রকৃত কোষ হচ্ছে কি ইউক্যারিওটিক। এটা কিসের উপর কেন্দ্র, ক্যারিওটিক মানে কেন্দ্র। কেন্দ্রটা যদি তোমার সুগঠিত, কেন্দ্র বলতে কি বোঝা মনে রাখবা, কেন্দ্র বলতে বোঝায় নিউক্লিয়াস বা কেন্দ্রিকা বলতে বোঝায় যেটা সেটা নিউক্লিয়াস। আচ্ছা আরেকটা এটা কি হচ্ছে ইউক্যারিওটিক। ইউ মানে প্রকৃত, ক্যারিওটিক, ইউ মানে হচ্ছে প্রকৃত, ইউ মানে প্রকৃত, আর ক্যারিওটিক মানে হচ্ছে কোষ। ওকে, তাহলে একটা হচ্ছে আদি কোষ, একটা হচ্ছে প্রকৃত কোষ। আবার এখানে সেম প্রাণী কোষও একটা হচ্ছে আদি কোষ, একটা প্রকৃত কোষ। এখন আদি কোষটা কি, তোমার উন্নত শ্রেণীর প্রাণীতে কি থাকবে আদি কোষ নাকি প্রকৃত কোষ, একটু চিন্তা করো। আদি কোষটার বৈশিষ্ট্য কেমন, নিউক্লিয়াসটা সুগঠিত না, কিন্তু যত প্রাণী উন্নত হবে তার নিউক্লিয়াসটা সুগঠিত হওয়ার কথা, তাই না? তার নিউক্লিয়াসটা অবশ্যই এমন হবে না যে নিউক্লিয়াসটা সুগঠিত নয়। তাহলে এই আদি কোষ হচ্ছে ব্যাকটেরিয়া, তারপরে মনে করো তোমার প্লাজমোডিয়াম, এই ধরনের প্রাণীদের বৈশিষ্ট্য। এবং প্রকৃত কোষ হচ্ছে আমরা মানুষ সহ গাছপালা যারা আছে এদের সবগুলোর বৈশিষ্ট্য কি আমার প্রকৃত কোষ। এই প্রকৃত কোষ যখন তোমার একটা জনন আঙ্গ তৈরি, মানে জনন কাজে বা হচ্ছে তোমার জাইগোট তৈরিতে ভূমিকা রাখে, ওই কোষটাকে আমরা তখন বলি জনন কোষ। এবং প্রকৃত কোষ যদি তোমার দৈহিক বৃদ্ধির কাজে অথবা ক্ষতপূরণের কাজে সাহায্য করে তখন সেই কোষটাকে আমরা বলছি কি দেহ কোষ। তাহলে প্রকৃত কোষকে আবার আমরা কয় ভাগে ভাগ করছি, একটা হচ্ছে জনন কোষ আর একটা হচ্ছে দেহ কোষ। সেটা প্রাণী কোষের ক্ষেত্রেও সেম। দেখো একটা প্রকৃত কোষকে আমরা কিভাবে ভাগ করছি দেহ কোষ, যদি প্রাণী দেহ গঠনের ভূমিকায় কাজ করে তাহলে সেটাকে আমরা দেহ কোষ, আর যদি হচ্ছে জনন মাতৃকোষে মানে জনন কোষের বিভাজন করে থাকে তখন সেটাকে আমরা বলছি কি প্রকৃত কোষ। ওকে, নেক্সট এই যে এখানে দেখো নিউক্লিয়াসের ভিত্তিতে কোষের ধরন তোমাদেরকে অলরেডি বলেছি। নিউক্লিয়াসের ভিত্তিতে কি হচ্ছে আদি কোষ বা প্রাক কেন্দ্রিক বা প্রকৃত, প্রাক মানে কি পূর্ব বা প্রাচীন বা আগে বা আদিম, যেটাই বলো আমরা, সেটা হচ্ছে কেমন প্রোক্যারিওটিক বা আদি কোষ। আবার আচ্ছা এখানে এখন দেখো এখানে কি থাকে না, আদি কোষের ক্ষেত্রে মনে রাখবেন না, আদি কোষের ক্ষেত্রে এই টার্মটা মনে রাখবেন না, এদের কিছুই থাকে না ঠিকঠাক মতো, শুধুমাত্র একটা জিনিস থাকে, শুধুমাত্র একটা জিনিস থাকে এবং এটা থাকে। ওকে, কি থাকে, রাইবোজোম থাকে। আচ্ছা এই কালি দিয়ে বোঝা যাচ্ছে না, রাইবোজোম থাকে, রাইবোজোম থাকে, এটা অবশ্যই মনে রাখতে হবে যে কি থাকে রাইবোজোম। এটার কাজ কি, রাইবোজোম কি করে, প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষণ করে, মানে সংশ্লেষ মানে হচ্ছে প্রোটিন তৈরি করে বা প্রোটিন সংশ্লেষ করে, প্রোটিন তৈরির কারখানা বলা হয় রাইবোজোমকে। ঠিক আছে, রাইবোজোম থাকে, এই রাইবোজোম সব কোষে থাকে, যত কোষ আছে, আদি কোষ হতে পারে সেটা প্রকৃত কোষ হতে পারে, রাইবোজোম অলওয়েজ থাকবে। দেখো
তারপরে এখানে কি থাকে, ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। আচ্ছা, নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল যেটাকে আমরা নস্টক। আচ্ছা, নিউক্লিয়াসে দেখো কোনো পর্দা দিয়ে আবৃত থাকে না, নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এই যে যখন একটা কোনো নিউক্লিয় বস্তু, নিউক্লিয়াসের ভেতরে যা যা থাকে সবগুলোই তো নিউক্লিয় বস্তু, যদি আমার পর্দা না থাকে, নিউক্লিয়াসটা কোথায় থাকে আসলে? সাইটোপ্লাজমে থাকে। এটা একটা কোষ, এটার কি, এই যে এখানে যে ফোটা 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 আমরা দিই, এগুলো কি সাইটোপ্লাজম না? এবং নিউক্লিয়াস থাকে মাঝখানে, এখানে থাকে নিউক্লিয় বস্তু, নিউক্লিয়াসের মাঝখানে থাকে এরকম, এগুলোতে কিছু নিউক্লিয়ার এনভেলপ থাকে। এটা হচ্ছে আমার একটা কোষ, এটা কোষ। এই যে নিউক্লিয় বস্তু, নিউক্লিয়াসের ভিতরে কি থাকে, এমন এমন করে পেঁচানো পেঁচানো তোমার ক্রোমোজোম থাকে, ক্রোমাটিন থাকে, ক্রোমাটিন তন্তু থাকে যেটা। তো এখন যদি আমার এই নিউক্লিয়ার মেমব্রেনটা না থাকে, মনে করো এই যে এটা কোষ, আমার নিউক্লিয়ার মেমব্রেনটা নাই, তাহলে কি থাকবে? যে কোষের ভেতরে যে নিউক্লিয়ার বস্তুগুলা, এগুলো এই সাইটোপ্লাজমটার মধ্যে ছড়ানো অবস্থায় থাকবে না, মানে মনে হবে যে কোনো পর্দা ছাড়া একটা জিনিস ছড়ানো অবস্থায় পড়ে আছে অসমভাবে। তো এই যে নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো অবস্থায় থাকে। এসব কোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি কোনো অঙ্গাণুই থাকে না, থাকে শুধু কে? রাইবোজোম। এটা মনে রাখবো, কে থাকে? রাইবোজোম। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম কোথায় লেগে থাকে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা পরবর্তীতে চিত্র দেখাবো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যদি রাইবোজোম লেগে থাকে তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলি অমসৃণ, আবার লেগে না থাকলে তখন আমরা সেটাকে বলি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা পরবর্তীতে আবার আসবো, আমরা জাস্ট বললাম। আচ্ছা, কাজের ভিত্তিতে কত ভাগে ভাগ করেছিলাম আমরা? 2 ভাগে। প্রকৃত কোষকে 2 ভাগে ভাগ করেছিলাম কাজের ভিত্তিতে। একটা হচ্ছে কি দেহকোষ, আরেকটা আমার জনন কোষ। এখন কাজের ভিত্তিতে কেন বলা হয়েছে জিনিসটা দেখো, কাজের ভিত্তিতে তার মানে কি, কোষটা আমার কি কাজ করছে এটার উপর ভিত্তি করে আমি এটাকে বলছি, একবার বলছি জনন কোষ, আবার একবার বলছি এটাকে দেহকোষ। দেহকোষের ক্ষেত্রে কি, আমার কোষটার কাজ, কোষটা যদি আমার দেহের বৃদ্ধিতে ক্ষতপূরণের ভূমিকা রাখে তখন আমি সেটাকে কি বলবো? দেহকোষ। এটা কোন বিভাজন পদ্ধতিতে হয়? মাইটোসিস বিভাজন পদ্ধতিতে হয়। তোমরা কোষ বিভাজন অধ্যায়ে তোমাদের ক্লাস হচ্ছে তোমাদের যখন আমি পড়াবো বা কোষ বিভাজন অধ্যায়ে তোমরা জানবে, দেখবে যে হচ্ছে যখন আমার একটা দেহকোষের বৃদ্ধি, মানে দেহকোষের সংখ্যার বৃদ্ধি হচ্ছে অথবা তোমার কোনো জায়গায় ক্ষতপূরণ হচ্ছে, তখন সেটা হচ্ছে আমার দেহকোষ। এটা হচ্ছে আমার কি মাইটোসিস কোষ বিভাজন, যেখানে 2n থেকে 2টা হয়, সমগুণ সম্পন্ন সম আকৃতির অপত্যকোষ তৈরি হয়। এগুলো কোষ বিভাজন অধ্যায়ের পড়া, এখানে জাস্ট জেনে রাখা। জনন কোষ, জনন কোষে কোন বিভাজন হয়? মিওসিস, এখানে 2n থেকে n, পরবর্তীতে আবার এমন n n, এই যে 4টা কোষ তৈরি হয়। এটা কি আমার দেহকোষ। দেখো, যৌন প্রজনন এবং যৌনক্রম দেখা যায় মিওসিস পদ্ধতিতে, মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষের উৎপন্ন হয়। মিওসিস কোষ কি, মিওসিস কোষ থেকে কি হয়? প্রথমে মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা, প্রথম মিওসিস বিভাজন 2টা হয়, এটাকে বলা হয় মিওসিস 1, এটাকে বলা হয় মিওসিস 2। মিওসিস 1-এ কি হয়? মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যার অর্ধেক হয়ে যায় অপত্যকোষের ক্রোমোসোম সংখ্যা, মানে এই যে 2n থেকে এটা কি হয়ে গেল? n। এবং পরবর্তীটা মিওসিস যেটা 2, সেটা হচ্ছে মাইটোসিসের মতোই, এখানে অপত্যকোষের ক্রোমোসোম সংখ্যা মাতৃকোষের সমান হয়। আর মাইটোসিসে সবসময়ই মাতৃকোষের ক্রোমোসোম সংখ্যা এবং অপত্যকোষের ক্রোমোসোম সংখ্যা সমান থাকে। আচ্ছা, তাহলে কি জানলাম আমরা? মিওসিস পদ্ধতি। আর এখানে মাইটোসিস পদ্ধতি বললে তখন সেটা কি আমার দেহকোষ। এখানে কি হয় যে 2টা, একটা থেকে 2টা হয়েছে, আবার পরবর্তীতে 2টা থেকে 4টা হবে, সবগুলো 2n হবে, 4টা হবে, আবার এই 4টা থেকে পরবর্তীতে কি হবে? 8টা হবে। এইভাবে মিওসিস পদ্ধতিতে কোষের সংখ্যার বৃদ্ধি হচ্ছে। মিওসিসকে বলা হয় ইকুয়েশনাল বিভাজন, কোষ বিভাজন, অথবা সমীকরণিক কোষ বিভাজন। সমীকরণিক অথবা ইকুয়েশনাল কোষ বিভাজন, যেটার মাধ্যমে কি হয়? এই যে দেখো, দেহের বৃদ্ধি ঘটে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সাহায্য করে। একটা অঙ্গ প্রত্যঙ্গ কিভাবে গঠিত হবে? একটা থেকে 2টা, 2টা থেকে 4টা, এভাবেই তো কোষ বিভাজিত হয়ে হয়ে একটা অঙ্গ গঠিত হবে। তো এই অঙ্গটা কোন বিভাজন পদ্ধতিতে গঠিত হচ্ছে? মাইটোসিস কোষ বিভাজন। ওকে, নেক্সট। এখন আমাকে এইসব প্রশ্নের তোমরা উত্তর দিবা। কোন বিজ্ঞানী কোষের সংখ্যা 1969 সালে দিয়েছেন? আমরা অলরেডি পড়েছি। কোন বিজ্ঞানী? লোয়ি এবং সিকেভিচ। এই যে এখানে লোয়ি আছে, বানানটা এটা লোয়ি, সিকেভিচ। ওকে, নেক্সট। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ কত প্রকার? সব কিছুর গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার, কাজের ভিত্তিতে, অঙ্গাণুর ভিত্তিতে, নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে। কিন্তু যখন বলবে কি কি, তখন একটু মনে করতে হবে। তা বাদে সবকিছু গঠনের ভিত্তিতে কোষ 2 প্রকার। ওকে,
কি কি? আদি কোষ আর প্রকৃত কোষ। আচ্ছা, কাজের ভিত্তিতে প্রকৃত কোষের দুই প্রকার কি কি? প্রকৃত কোষের যে দুই প্রকার কি কি? কাজের ভিত্তিতে একটু চিন্তা করো, এখানে তো দাগাবাই মুখস্থ থেকে, কিন্তু একটু চিন্তা করো যে কাজ মানে কি, কোষটা আমার কি কি কাজ করতেছে, তার মানে দেহ গঠন করতেছে, আর এদিকে জনন মাতৃকোষ থেকে আমার কি করতেছে, জাইগোট তৈরিতে পরবর্তীতে সাহায্য করতেছে, গ্যামেট তৈরিতে, হ্যাপ্লয়েড তৈরি। তো এই যে এইটা সাহায্য করতেছে, এটা কি করতেছে? কাজের ভিত্তিতে। তাহলে কাজের ভিত্তিতে কি কি প্রকার? জনন কোষ আর দেহ কোষ। এই যে বি হচ্ছে উত্তর। নেক্সট, ব্যাকটেরিয়াতে কোন অঙ্গাণুটি উপস্থিত থাকে? ব্যাকটেরিয়া কি কোষ? প্রোক্যারিওটিক কোষ। প্রোক্যারিওটিক সেলের মধ্যে মানে আদি কোষের মধ্যে কিছুই থাকে না, কি থাকে একমাত্র বলেছিলাম রাইবোজোম। রাইবোজোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষ করা। তাহলে এই যে তাহলে উপস্থিত থাকে কি? রাইবোজোম। এই যে ডি হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট, নীলাভ সবুজ শৈবালে কোন ধরনের কোষ থাকে? ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল কি থাকে? সবগুলোতে প্রোক্যারিওটিক বা আদি কোষ। ওকে, নিচের কোনটি আদি কোষের বৈশিষ্ট্য নয়? আদি কোষের বৈশিষ্ট্য না। আচ্ছা, নিউক্লিয়াস নেই, আদি কোষে কি থাকে? সুগঠিত নিউক্লিয়াস নেই। আচ্ছা, কথাটা একটু এখানে অন্যভাবে লিখলেও পারতো যে সুগঠিত নিউক্লিয়াস নেই। মাইটোকন্ড্রিয়া নেই, হ্যাঁ ঠিক আছে, আদি কোষে মাইটোকন্ড্রিয়া নেই। রাইবোজোম আছে, হ্যাঁ আদি কোষে একমাত্র রাইবোজোম আছে। প্লাস্টিড রয়েছে? না, প্লাস্টিড নেই। এখানে কথাটা হবে নিউক্লিয়াস আছে, সুগঠিত। উত্তরটা এভাবে দিলেও পারতো, কিন্তু এখানে প্লাস্টিড নেই। আচ্ছা, এই যে দুটো কোষ তোমাদের বইয়ের রঙিন চিত্র আছে, এগুলো হচ্ছে আগের বইয়ের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিত্র। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমার পরীক্ষার হলে তোমাদের পেন্সিল দিয়ে আঁকতে হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তোমরা প্লিজ, বারবার বলছি, এই দুটো চিত্র একটু কষ্ট করে প্র্যাকটিস তোমরা করবে। দেখো এখানে হচ্ছে প্রথমে কি দিবে? প্রথমে এরকম একটা দিবে, তারপরে এরকম আরেকটা দিবা। ওকে, তাহলে এটা কি হইলো? এটার বাইরে একটা এমন করে পর্দা দিবা। যখনই এটার বাইরে একটা পর্দা দিলা, এই যে এটার নাম কি হয়ে গেল? তখন এটা হয়ে গেল আমার উদ্ভিদ কোষ, এবং এটার নাম হয়ে গেল আমার প্রাণী কোষ। এই যে, কারণ উদ্ভিদ কোষের এই যে কোষ প্রাচীর, এই জিনিসটা নাই, এবং এর বাইরে মানে কোষ প্রাচীরের ভিতরে এবং প্রাণী কোষের যে হচ্ছে বাইরে এই যে অঙ্গটা, এটাকে আমরা বলছি কি? এটাকে আমরা বলছি কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন, যেটাই বলো তুমি। ওকে, তারপরে দেখো এই যে উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা দিলাম মাঝখানে, এমনে দাও, বা এমনে দিতে মন না চাইলে এমনে দাও। ওকে, এটা একটা কোষ গহ্বর। এন্ড কোষ গহ্বরটা যখন তোমার মাঝখানে হয়ে যাবে, তখনই তোমার নিউক্লিয়াসটা হয়ে যাবে কোথায়? সাইডে। নিউক্লিয়াসটা হয়ে যাবে তখন তোমার এই যে সাইডে, ফোটা একটা ক্রোমোজোম, এখানে একটা ক্রোমোজোম বসতে এমন এই যে দিলা। তারপরে এখানে দিলা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিলা। দেখো এটার গায়ে যদি হচ্ছে তুমি এরকম করে রাইবোজোম দাও, ছোট ছোট, কোন কালার দিয়ে রাইবোজোম দাও ছোট ছোট এরকম করে, তাহলে এটা হয়ে গেল অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর বাকিটা হয়ে গেল। তারপরে এখানে তুমি যেহেতু এটা উদ্ভিদ কোষ, এখানে একটা প্লাস্টিড দিতে পারো, এরকম করে প্লাস্টিক, এটা এরকম করে দিতে পারো। তারপর একটা বাদাম শেপের করে একটা মাইটোকন্ড্রিয়া দিতে পারো। তারপরে কোষের মধ্যে আর কি কি থাকে তুমি এমনি দিতে পারো। লাইসোজোম উদ্ভিদ কোষে যদিও খুব কম পরিমাণে থাকে, তবে থাকে, তো এটা দিতে পারো। মানে এরকম করে দিলা। এবং প্রাণী কোষের ক্ষেত্রে যেহেতু তোমার এখানে কোষ গহ্বরগুলো ছোট, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বরগুলো আমার ছোট, তাই এখানে ছোট ছোট করে অসংখ্য থাকতে পারে। এবং এই জন্য আমার এখানে আমি কেন্দ্রে দিব নিউক্লিয়াসের বাইরে আমি এরকম পর্দা দিলাম, নিউক্লিয়ার রন্ধ্র দেখাইলাম। তারপরে হচ্ছে এখানে আমি এমন করে ফোটা দিলাম, এখানে নিউক্লিয়ার বস্তু দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমি দিলাম, এরকম করে ক্রোমোজোম দিলাম, ক্রোমাটিন তন্তু দিলাম। দেওয়ার পরে তারপরে এদিক দিয়ে আমি এইদিকে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এঁকে দিলাম।
যেটার গায়ে আমার ছোট ছোট করে রাইবোজোম লেগে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এখানে তো প্লাস্টিক নাই, এখানে আমি কি করলাম, এখানে একটা মাইটোকন্ড্রিয়া দিলাম, মনে করো এটা আমার একটা মাইটোকন্ড্রিয়া এরকম এরকম খাচ্ছে, এই মাইটোকন্ড্রিয়া, এখানেও একটা মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া এমন এমন খাচ্ছে, এই দিলা কয়েকটা অঙ্গ চিহ্নিত করে, তারপর আমি ফোটা 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 দিয়ে সাইটোপ্লাজম দেখাই দিলাম, তারপরে শেষ। এই তো এখানে আমার একটা এমন থাকে। ওকে, কোষরন্ধ্র, এগুলো হচ্ছে প্লাজমা ঝিল্লি। এভাবে মানে কোষ আঁকা খুবই সহজ, কিছু অঙ্গ তুমি পারলেই হবে। দেখো এখানে তো হচ্ছে আমি ইয়েতে এঁকেছি, কি বলে বোর্ডে এঁকেছি, কিন্তু তুমি যখন খাতার মধ্যে আঁকবে তখন তোমার আরও অনেক ভালো হবে, এবং এটা একটু প্র্যাকটিস করলেই হয়, এটা খুবই কঠিন বা কিছু এরকম কিছু না। ওকে, এখন আমরা দেখি এই যে এগুলো কি বলে, মাঝখানে যে ফাঁকা ফাঁকা, সেটা কার মাঝখানে ফাঁকা, কোষ প্রাচীরের মাঝখানে এই যে কূপ, কূপ এটা দিয়ে কি করে অপ্রয়োজনীয় বস্তু বা পরবর্তী পার্শ্ববর্তী কোনো কোষের সাথে সংযোগ রক্ষা করে, এটা হচ্ছে কূপ। আচ্ছা, এই যে আমার মাইটোকন্ড্রিয়া, যেটা আমার কিসে ভূমিকা রাখে, শ্বসনে। শ্বসন কি, শ্বসন আর শোষণ। শোষণ হচ্ছে তোমার খাদ্যবস্তু খাওয়ার পরে যা যা অ্যাবজর্ব হচ্ছে বডিতে, এটা শোষণ, এটা আলাদা পড়া, পরিপাক অধ্যায় পড়া। কিন্তু তোমার শ্বসন কি, শ্বসন হচ্ছে তুমি একটা খাদ্য খেলে সেটা জারিত হয়ে, খাদ্য খাই কেন আমরা, চলাচল করার জন্য, শক্তি পাওয়ার জন্য, কথাবার্তা যে বলতেছি, চলাচল করতেছি, সব কিছু কিসের জন্য, শক্তি পাচ্ছি বলে তো আমার এনার্জি প্রডিউস হচ্ছে, মানে এনার্জি তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, এটার জন্যই তো আমি চলাচল করতে পারতেছি। এই যে আমি একটা খাবার খাইলাম, সেটা কোথায় গেল, যে রক্তের মাধ্যমে কোষে যাওয়ার পরে, কোষ থেকে যে বিক্রিয়ার পরে সেটা একটা শক্তি উৎপাদন করতেছে, এবং আমি কর্মক্ষম হচ্ছি, মানে কি আমি চলাচল করতে পারতেছি, কাজ করতে পারতেছি, এই প্রক্রিয়াটা হচ্ছে আমার শ্বসন। তো এটা কোথায় ঘটে, এটা মাইটোকন্ড্রিয়াতে ঘটে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। ওকে, মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তারপরে এই যে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ, এটা কেন মসৃণ, এটা গায়ে দেখো রাইবোজোম লেগে নেই। এই যে এটা অমসৃণ কেন, দেখো এই যে ছোট 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 রাইবোজোম এটার গায়ে লেগে আছে। তারপরে এটা নিউক্লিয়াস দিলাম, তারপরে এই যে নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিওপ্লাজম, সব কিছু চিহ্নিত করলাম নিউক্লিয়াসের। তারপরে এখানে হচ্ছে এই যে একটা গলগি বডি দিলাম। তারপরে এটা হচ্ছে কি আমার আন্তঃকোষীয় ফাঁক, বা এটাকে বলতে পারো তুমি নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, আচ্ছা, তোমাদের এখানে একটা টার্ম আছে পিনোসাইটোসিস এবং আরেকটা প্যাগোসাইটোসিস। হ্যাঁ, তোমরা এই দুইটা তোমরা প্রশ্ন করো, পিনোসাইটোসিস কি, পিনোসাইটিক বা পিনোসাইটিক ফোসকা, আর একটা হচ্ছে প্যাগোসাইট। তো কোষের মধ্যে আমি তোমাদের শুরুতেই বলেছি কোষ কি দিয়ে তৈরি, একটু বৈষম্য ভেদ্য ঝিল্লি দিয়ে তৈরি। প্রথমে বলেছি একটা কথা শুনো, রিলেট করে করে পড়তে হবে। তো দেখো, যদি তোমার কোষের আশেপাশে কোনো পদার্থ আসে যেটা কোষের ভালো লাগতেছে না, কোষের জন্য ক্ষতিকর হতে পারে, সেটা যদি তরল হয়, তরল, এবং তারপরে কোষ সেটাকে গ্রাস করে ফেলে, এই জিনিসটা হচ্ছে কি আমার পিনোসাইটোসিস। এবং এই পদার্থটা যদি কঠিন হয়, কঠিন, এবং কোষ সেটাকে গ্রাস করে ফেলে, তখন সেটাকে আমরা কি বলি, ফ্যাগোসাইট। এবং যদি হচ্ছে তরল হয়, তখন সেটাকে আমরা কি বলি, পিনোসাইট। এই যে পিনোসাইটিক ফোসকা এখানে এসে তোমার হচ্ছে ওই তরল পদার্থটা যদি আসে, তো এখানে আটকে যাবে, তারপরে কোষ সেটাকে ভক্ষণ করে ফেলবে বা হোয়াটএভার ধ্বংস করে ফেলবে। ওকে, নেক্সটে হচ্ছে কি কোষ গহ্বর, যেটা কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে অনেক বড়। আচ্ছা, তারপরে কি মাইক্রোটিউবিউল। এই যে মাইক্রোটিউবিউলসের কাজ কি, মাইক্রোটিউবিউলসের কাজ হচ্ছে সাইটোস্কেলিটনের মতো কাজ করে, মানে কি এগুলো কোষীয় কঙ্কালের মতো কাজ করে। কোষীয় কঙ্কাল, তোমার দেহে কঙ্কাল আছে না, আমরা জানি আমাদের শরীরে কি আছে, কঙ্কাল দেহ আছে, কঙ্কাল ভিতরে আছে হাড় হাড্ডি আছে, যেগুলো আমাদের শরীরে কি করে, আমাদের ফিজিক্যাল স্ট্রাকচারটা এটা ঠিক রাখে। ঠিক তেমন এই যে মাইক্রোটিউবুল, এটা হচ্ছে কোষের মধ্যে সাইটোস্কেলিটন বা কোষীয় কঙ্কাল হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে, কোষীয় কঙ্কাল, কোষ কঙ্কাল হিসেবে কাজ করে, যেটা আমার কি করে, কোষের আকৃতিটা ঠিক রাখে বা ধরে রাখে, কোষের স্বাভাবিক আকৃতি। আচ্ছা, এরপরে কি হইলো আমার ক্লোরোপ্লাস্ট। এখানে কি হয়, খাদ্য তৈরি হয়, যেটা আমরা পরে পড়বো। এখানে আছে রাইবোজোম, মুক্ত অবস্থায় কিছু রাইবোজোম থাকতে পারে, আবার কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লাগিয়ে থাকতে পারে। তারপরে এখানে আছে তোমার
বাদ বাকি যা অঙ্গ এগুলো এই পাশেরগুলো এই পাশে তোমার একটা রিভার্স চিত্র দেওয়ার মতো দিয়েছে। প্রাণীকোষের সেম, দেখো প্রাণীকোষের সেন্ট্রোজোম আছে, এটা প্রাণীকোষের বৈশিষ্ট্য, এটা উদ্ভিদ কোষে থাকে না। আচ্ছা, এই সেন্ট্রোজোমের কাজ কি? যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজন অধ্যায়ে তোমরা এটা পাবে, যখন হচ্ছে কোষ বিভাজিত হচ্ছে তখন এই সেন্ট্রোজোম থেকে কিন্তু অ্যাস্ট্রা রে রশ্মি গঠিত হয়। সেন্ট্রোজোম কী কী নিয়ে গঠিত? মাঝখানে একটা হচ্ছে সেন্ট্রিওল থাকে এবং তার চারপাশে একটা এনভায়রনমেন্ট থাকে, সেটাকে বলা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। এই নিয়েই হচ্ছে সেন্ট্রোজোম তৈরি। এই সেন্ট্রোজোমের কাজ হচ্ছে যখন কোষ বিভাজিত হয় প্রাণী কোষে, তখন এইখান থেকে অ্যাস্টার রে ছড়িত হয়, যেটা থেকে আমার পরবর্তীতে স্পিন্ডল তন্তু গঠনের কাজে সাহায্য করে কে? আমার এই সেন্ট্রোজোম। ওকে, সেন্ট্রোজোম, তারপর সেন্ট্রিওল। যে সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল, তাহলে বুঝাইলাম তোমাকে যে সেন্ট্রিওল চারপাশে সেন্ট্রোস্ফিয়ার মিলে হচ্ছে আমার সেন্ট্রোজোম। ক্রোমাটিন কি? নিউক্লিয়াসের মধ্যে যে আমার কুণ্ডলিত অবস্থায় ডিএনএগুলো ছড়ানো থাকে, এটা হচ্ছে আমার ক্রোমাটিন। নিউক্লিয় ছিদ্র, নিউক্লিওলাস, এটা হচ্ছে আমার নিউক্লিয়াসের মধ্যে থাকে। নিউক্লিয় ছিদ্র হচ্ছে নিউক্লিয়াসের ছিদ্র। নিউক্লিয়ার পর্দা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, যেটা নিউক্লিয়াসকে ঘিরে রাখছে। রাইবোজোম কি? এখানেও সেম, যেটা হচ্ছে আমার প্রোটিন তৈরি করে। প্লাজমীয় জালিকা, যেটা আমার দানাদার হইলো। দানাদার মানে কি? দানাদার মানে হচ্ছে অমসৃণ, ওইটাই আর কি, রাইবোজোম লেগে আছে। মাইটোকন্ড্রিয়া, এখানেও সেম, শ্বসন হয়। লাইসোজোম, এই লাইসোজোমটা উদ্ভিদ কোষে খুব কম থাকে, এটা হচ্ছে প্রাণী কোষের থাকে মেইনলি। এই লাইসোজোমের কাজ কি? লাইসো, লাইসিস থেকে লাইসো, দেখো লাইসো, লাইসোজোম, লাইসোজোম। লাইসোজোম বা লাইসোসোম। এই সোম মানে কি? সোমা বা দেহ। এখান থেকে এসে লাইসো কথাটা এসেছে লাইসিস থেকে, মানে ভক্ষণ করবে। লাইসিস মানে হচ্ছে ভক্ষণ করা, তো কোনো কিছু ফেটে দাও বা বিদীর্ণ করা। তো তোমার কোষের মধ্যে এই যে অপ্রয়োজনীয় বস্তুগুলো, যেটা তোমার কোষের জন্য দরকার না, ওই যে বললাম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় তোমার কোষে কি হয়? কঠিন জীবাণু, মানে কঠিন পদার্থ হিসেবে যে জীবাণুগুলো আসে, যে মানে জীবাণু তো না, এটা হচ্ছে কোষের জন্য অপ্রয়োজনীয় যে বস্তুগুলো, সেটা যদি হচ্ছে কঠিন পদার্থ হয়, তখন সেটা কি হয়ে যায়? ফ্যাগোসাইটোসিস। এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় যে অপ্রয়োজনীয় বস্তু, কোষের জন্য অপ্রয়োজনীয় বস্তু, এটা ভক্ষণ করে। এটা ভক্ষণ করছে কে? আমার এই যে লাইসোজোম। কি করতেছে? ওটাকে লাইসিস করে দেয়। বা দেখা যায় মাঝে মাঝে কিছু কোষকেও, যে কোষটার মধ্যে এসেছে পুরো কোষটাকে নষ্ট করে দেয়, যাতে আশেপাশে অন্যান্য কোষ নষ্ট না হয়। ওকে, এটা হচ্ছে আমার লাইসোজোম সংক্রান্ত কথাবার্তা, এটা বলেছি আমরা এই যে এখানে। ওকে, এরপরে আসলো আমার নিউক্লিয়াস, তারপরে এখানে আসছে গলগি বডি, পিনোসাইটিক গহ্বর, এটা আমরা ওখানেও ছিল। পিনোসাইটিক কি বলা হয়েছে? প্লাজমা পর্দা, বা যেটা হচ্ছে আমার কি? কোষ ঝিল্লি। বৈষম্যভেদ্য, তোমাদেরকে বলেছিলাম এটা বৈষম্যভেদ্য কেন? কারণ কোষের বাইরে যেসব অপ্রয়োজনীয় বস্তু, মানে কোষের জন্য দরকার নেই, এসব বস্তুকে যেন সেপারেট করতে পারে, এটার কাজই হচ্ছে, এটা কাজ করে কি? প্লাজমা পর্দা। তারপরে একটা মাইক্রোভিলি আছে, মাইক্রোভিলি, এই যে ভিলাই, তারপরে একটা আছে সিলিয়াম। ওকে, ভিলাইয়ের উপরে যে অংশটা থাকে এটাকে বলা হচ্ছে সিলিয়াম। এগুলো নিয়ে এত ডিটেলস পড়াশোনা তোমাদের বই নেই, লাগবেও না, যা আছে তা আমরা বলেছি। ওকে, নেক্সট। এখন আসো শুধুমাত্র উদ্ভিদ কোষে কী কী পাওয়া যায় আর শুধুমাত্র প্রাণী কোষে কী কী পাওয়া যায়, এগুলো তোমাদের জন্য আমি আলাদা করেছি। উদ্ভিদ কোষে থাকে কোষ প্রাচীর, ক্লোরোপ্লাস্ট, খাদ্য তৈরি করে। আমরা জানি প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে না। এই খাদ্য মানে কি ওইটা আছে তুমি আমি রান্না করলাম, আমি তো নিজের খাদ্য নিজে বানাইলাম না। তুমি যে খাচ্ছ, তোমার খাবার দাবার শক্তির প্রধান উৎস কি? সূর্য। এই সূর্য থেকে তোমার খাবার প্রস্তুত করে কে? এই সূর্য থেকে যে তোমার খাবার প্রস্তুত হচ্ছে তোমার জন্য, যে গাছপালা, এটাকে সবুজ উদ্ভিদ, এটা কার থাকে? তাই উদ্ভিদ কোষে পাওয়া যায়। সেখান থেকে তুমি উদ্ভিদ থেকে তোমার উদ্ভিদের সহায়তা নিয়ে তুমি তোমার খাদ্য তার কাছ থেকে কালেক্ট করে খাচ্ছ। ওকে, তাহলে এটা কি? বড় কেন্দ্রীয় ভ্যাকুওল। ভ্যাকুওল বলতে কি? এটা কোষ গহ্বর। কেন্দ্রীয় মানে কোষ গহ্বর কোথায় থাকে? কেন্দ্রে থাকে, তাই বলা হয়েছে বড় কেন্দ্রীয়। আচ্ছা, আর এখানে কি থাকে? সেন্ট্রিওল থাকে। সেন্ট্রিওল কার বৈশিষ্ট্য? শুধুমাত্র প্রাণী কোষের বৈশিষ্ট্য। কি কাজে করে, কি কাজে হেল্প করে? এটা হচ্ছে তোমার যখন কোষ বিভাজন হয় তখন এখান থেকে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রে নামক রশ্মি খরিত হয়, যেটা আমার কি করে? স্পিন্ডল তন্তু তৈরি থেকে সাহায্য করে। আচ্ছা, তারপরে এখানে কি থাকে? লাইসোজোম বেশি পরিমাণে উপস্থিত। লাইসোজোমের কাজ কি? জীবাণু ভক্ষণ করা, জীবাণু ধ্বংস করা,
ধ্বংস করা। লাইসোজোমের কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। ওকে, নেক্সট এখন আমরা দেখি উদ্ভিদ এবং প্রাণী কোষের পার্থক্য। এটা তোমাদেরকে আমি একটা ছকের মাধ্যমে করে দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিবে এবং হচ্ছে এটা তোমাদেরকে একটু গোছালোভাবে মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো খুব ছোট করে গোছালোভাবে দিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এখন এখানে দেখো উদ্ভিদ কোষে কী থাকে, কোষ প্রাচীরের মধ্যে, কোষ প্রাচীর উদ্ভিদ কোষের মধ্যে অলরেডি এগুলো জানা কথা, জাস্ট দেখো সেলুলোজ দ্বারা গঠিত উদ্ভিদ কোষের মধ্যে থাকে। প্রাণী কোষের মধ্যে কি থাকে, অনুপস্থিত। আকার সাধারণত কেমন হয়, চৌকোন এবং স্থির, অনিয়মিত বা গোলাকার হয়। আচ্ছা, তাহলে এখানে কেন্দ্রের অবস্থান, কেন্দ্র বলতে কি বোঝায়, এখানে কোষ গহ্বর না সরি কেন্দ্র বলতে এখানে কি বোঝায়, নিউক্লিয়াস। কেন্দ্র বা কেন্দ্রিকা বা নিউক্লিয়াস এগুলো একই রকম কথাবার্তা। তো এখানে কি থাকে, পাশে থাকে, কারণ বড় বেকল মানে কি, কোষ গহ্বর। কোষ গহ্বর থাকে, কোষ গহ্বরটা কি থাকে, মাঝখানে থাকে, এই জন্য এটা নিউক্লিয়াসটা কোথায় থাকে, পাশে থাকে, কিন্তু এটা নিউক্লিয়াসটা কোথায় থাকে, সাধারণত মাঝখানে থাকে। ওকে, তারপরে দেখা যায় প্লাস্টিড, এটা কার বৈশিষ্ট্য, উদ্ভিদ কোষে, প্রাণী কোষে অনুপস্থিত। সেন্ট্রিওল এখানে কি, অনুপস্থিত, এখানে কি, উপস্থিত। সেন্ট্রিওলের কাজ কি, কোষ বিভাজনে সাহায্য করা। আচ্ছা, লাইসোজোম এখানে খুব কম পরিমাণে থাকে, এখানে প্রচুর পরিমাণে থাকে। ওই যে ফ্যাগোসাইটোসিস বললাম, খাদ্য সংরক্ষণ পদার্থ, এদের কি স্টার্চ বা শর্করা, আমাদের কি গ্লাইকোজেন, স্টার্চ বা শর্করা, এরা কোথায় জমা রাখে, এরা হচ্ছে সবুজ উদ্ভিদ পাতায় অথবা বীজে অথবা দেখবা যে কাণ্ড, বিভিন্ন জায়গায় উদ্ভিদ হচ্ছে তোমার স্টার্চ বা শর্করা জমা রাখে। এবং আমাদের গ্লাইকোজেন কোথায় জমা রাখে, যকৃতে। অতিরিক্ত শর্করা যেটা আমরা খাওয়ার পরে যে শর্করাটা আমার বেঁচে যাচ্ছে সেটা আমরা কোথায় রাখি, আমরা হচ্ছে গ্লাইকোজেন হিসেবে যকৃৎ বা লিভারের মধ্যে স্টোর রাখি, আর উদ্ভিদ তার বিভিন্ন জায়গায় স্টোর রাখতে পারে। আচ্ছা, আবরণের স্তর, কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর, আর এর শুধুমাত্র কোষ ঝিল্লি, এর কিন্তু কোষ প্রাচীরটা নেই। আচ্ছা, মাইটোকন্ড্রিয়া দুইটাতেই উপস্থিত। ওকে, নেক্সট এখানে দেখো কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা। এখন আমরা যা যা পড়েছি প্রত্যেকটা অঙ্গ আলাদা আলাদা করে একটা একটা করে আমরা শিখব। ওকে, কোষ ঝিল্লি এখানে কি দেখো, প্রোটোপ্লাজমের বাইরে স্থিতিস্থাপক পর্দা, অলরেডি আমরা বলেছি এটা লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত। লিপিড আর প্রোটিন এটাকে একত্রে বলে লিপোপ্রোটিন। আচ্ছা, কোষঝিল্লির ভাঁজকে কি বলা হয়, মাইক্রোভিলাই। ওই যে আমরা উপরে একটা পেয়েছিলাম যে প্রাণী কোষের উপরে একদম একটা মাইক্রোভিলার মতো দেওয়া ছিল, বৈষম্য ভেদ্য পর্দা, অলরেডি বলেছে যে সিলেক্টিভ মেমব্রেন মানে কি, যেটা হচ্ছে আমার যেগুলো প্রয়োজনীয় সেগুলো কোষের ভিতরে ঢুকতে দেয়, কোষের জন্য অপ্রয়োজনীয় বা অবাঞ্ছিত বস্তু কোষের বাইরে রেখে দেয়। এই জন্য আমরা বলা হচ্ছে এটাকে বৈষম্য ভেদ্য পর্দা। এটা কয় স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। অভিস্রবণ দ্বারা পানি এবং খনিজ পদার্থ চলাচল করে। এর পরবর্তীতে যেটা আছে সবার শেষ, কোষগুলোকে পরস্পর থেকে পৃথক থাকে, একটা কোষ আরেকটা কোষে কীভাবে মধ্যে পৃথক থাকে সেটা হচ্ছে বর্ডার। মনে করো তোমার পাশের বাসায় সাথে তোমার বাসা কীভাবে আলাদা আলাদা করা, তোমাদের বাসার একটা বাউন্ডারি দেয়াল থাকে না, বাউন্ডারি দেয়াল, ঠিক তেমন কোষের একটা কোষ থেকে আরেকটা কোষকে আলাদা করে তোমার এই যে কোষ ঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখানে হচ্ছে তাহলে তোমার কি হইলো, একটা কোষ থেকে আরেকটা কোষ সেটাকে আলাদা করে রাখছে কে, এইটা কোষ ঝিল্লি অথবা প্লাজমা মেমব্রেন অথবা প্লাজমা লেমা। এবার এসে আমরা প্রোটোপ্লাজম, এই যে আমার কোষ ঝিল্লির ভিতরে যে সজীব অংশটা মানে কি, যেটা আমার জীবিত অংশ, এটাকে আমরা কি বলছি, প্রোটোপ্লাজম। কোষের ভেতরে থাকা অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু, ঘেরা সবকিছুই প্রোটোপ্লাজম। কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমের অংশ। প্রোটোপ্লাজমে থাকে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস। আচ্ছা, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং নিউক্লিয়াস মানে কোষ ঝিল্লির মধ্যে দুইটা পার্ট থাকে, কোষ ঝিল্লির মধ্যে যে প্রোটোপ্লাজমটা থাকে মানে কোষটা ঘিরে থাকে কে, কোষ ঝিল্লি, এবং এর ভেতরে যা যা অংশ আছে সেটাই আমার হচ্ছে প্রোটোপ্লাজম। এবং এই প্রোটোপ্লাজমের অংশ কয়টা, একটা হচ্ছে সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। সাইটোপ্লাজম কি, নিউক্লিয়াসের বাইরে যা যা আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইক্রোটিউবুল, সব কিছুই কি আমার সাইটোপ্লাজমের অংশ। কিন্তু শুধুমাত্র আমার নিউক্লিয়াস বা যেটুকু আছে, যে নিউক্লিয়াসের ভিতরে কি আছে, নিউক্লিওপ্লাজম, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওলাস, এই অংশটা হচ্ছে আমার নিউক্লিয়াস। বাকিটা আমার মানে প্রোটোপ্লাজমের মধ্যে থেকে আমি যদি নিউক্লিয়াসে তুলে ফেলি তাহলে যা আছে সব কিছুই কী হবে, আমার সাইটোপ্লাজম। ওকে, নেক্সট এখন দেখো তোমাদের মনে থাকে না কোনটা কোনটা ঝিল্লিযুক্ত এবং কোনটা কোনটা ঝিল্লি ছাড়া। তো তোমাদেরকে এখানে আমি একটা ছন্দের মতো বলেছি যে ঝিল্লিযুক্ত
সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এটা মনে রাখার উপায় হচ্ছে লাকির গলার মালা প্রিটি। লাকিতে হচ্ছে লাইসোজোম, কোষ গহ্বর রতে রেটিকুলাম, গতে হচ্ছে গলারতে গলগি বডি বা গলগি বস্তু, মালাতে মাইটোকন্ড্রিয়া, প্রিটিতে প্লাস্টিড, ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আর এখানে হচ্ছে আরেকটা যেটা হচ্ছে ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর অংশ। এখানে তোমার মনে করো রাইসেনের কেশ, মানে কি রাইবোজোম, সেন্ট্রোজোম, আর এটা হচ্ছে কোষীয় কঙ্কাল বা যেটাকে আমরা বলি মাইক্রোটিউবিউল, যেগুলো আমরা একটু আগে তোমাদেরকে বলেছি যে মাইক্রোটিউবিউল কি করে, সাইটোস্কেলিটন বা কোষ কঙ্কালে কাজ করে। আচ্ছা, তাহলে এখানে কি লাকির গলার মালার পিঠে, আর একটা হচ্ছে রাইসেনের কেশ। এই জিনিসটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। ওকে, নেক্সট এবার আসি, আমাকে এসব প্রশ্নের উত্তর দাও। এখানে প্রথমে কি বলেছে, কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে মাইক্রোভিল বা মাইক্রোভিলাই। নেক্সট, উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির কাজ কোনটি? উদ্ভিদ কোষে তাহলে দেখো, কোষের আকার আকৃতি বজায় রাখা, কোষ বিভাজনে অংশগ্রহণ করা, অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করা। এই যে একটু আগে আমরা পড়েছি যে কোষ ঝিল্লির কাজ হচ্ছে, বা উদ্ভিদ কোষের কথা যেহেতু মেনশন করেছে তাহলে এটা হচ্ছে কোষ ঝিল্লির কাজ হচ্ছে পানি ও খনিজ লবণ পরিবহন করা। আচ্ছা, শক্তি উৎপাদন করা না, এটাকে মাইটোকন্ড্রিয়ার কাজ। কোষের আকার আকৃতি বজায় রাখা, কোষের আকার আকৃতি উদ্ভিদ কোষের ক্ষেত্রে বজায় রাখে কোষ প্রাচীর। কোষ বিভাজনে অংশগ্রহণ করে, কোষ বিভাজনে অংশগ্রহণকারীকে নিউক্লিয়াস, পরবর্তীতে সাইটোপ্লাজমের বিভাজন হয়, এটা আলাদা। কিন্তু এখানে উদ্ভিদ কোষে কোষ ঝিল্লির প্রধান যেটা কাজ হচ্ছে সেটা আমরা কি, অভিস্রবণের মাধ্যমে পানি। আচ্ছা, কোষ ঝিল্লি কি দ্বারা গঠিত? লিপিড আর প্রোটিন। কি বলেছি? লিপিড আর প্রোটিন একত্রে কি বলে এদেরকে? লাইপোপ্রোটিন বা লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন বলে। ওকে, নেক্সট, নিচের কোনটি প্রোটোপ্লাজমের অংশ নয়? প্রোটোপ্লাজমের অংশ নয় তার মানে কি, কোষ ঝিল্লি ছাড়া সব কিছুই তো হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ। তাহলে কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমের অঙ্গাণু, কোষ প্রাচীর, নিউক্লিয়াস, কোনটা? কোষ প্রাচীর। এই যে এখানে তোমাদেরকে আমি একটু আগে দেখাইছিলাম যে কোষ ঝিল্লিও প্রোটোপ্লাজমের অংশ। কোষ ঝিল্লি দিয়ে ঘেরা সবকিছুই কি প্রোটোপ্লাজম। তাহলে কি কোনটি কোষ প্রাচীর কি প্রোটোপ্লাজমের অংশ? আমার গলা একটু শুকায় যাচ্ছে। কোষ প্রাচীর কি হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ, নাকি হচ্ছে কোষ ঝিল্লি? এই দুটো প্যাচ লাগাবে না, মনে রাখবা কোষ ঝিল্লি সহ কোষের ভিতরে যা কিছু হচ্ছে সবকিছুই কি আমার প্রোটোপ্লাজম। এর অংশ আবার কি সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। ওকে, নেক্সট আমরা এখানে দেখি, এই চিত্রটা যে দেখতে পাচ্ছ, এটা দেখতে কেমন? আমরা হটডগ খাই না, হটডগের মতো দেখতে। এই গঠনটাই হচ্ছে আমার কি, এটাই হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকতে না পারার কিছুই নাই, এমন করে একটা দিবা, দেওয়ার পরে এরকম করে আরেকটা নিচে দিবা, এর মাঝখানে এমন করে দিবা, এবং এগুলোতে সুন্দর মতো এই যে বসাবা। এগুলো হচ্ছে অক্সিজেন। আচ্ছা, ওকে, এখন তুমি দেখো এই যে মাইটোকন্ড্রিয়া, এখানে কি থাকে? কিছু কিছু রাইবোজোম থাকে। তো চিত্রে তোমরা হচ্ছে এমন কিছু রাইবোজোম দিয়ে দিতে পারো, এখানে পেন্সিল দিয়ে ফোটা। ওকে, নেক্সট হচ্ছে এখানে কি থাকে? ম্যাট্রিক্স থাকে। আবার এখানে এটা বাইরের ঝিল্লি, এটা ভিতরের ঝিল্লি, এবং এই যে এটা একটু দিবা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এটা দেখাইতে হবে না, এটা জাস্ট হচ্ছে তোমার চিত্রের মধ্যে তো ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম দেখানো সম্ভব না, জাস্ট হচ্ছে তোমার মার্ক করে দিবা যেটা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আর এই যে ভাঁজগুলো, এইগুলোকে আমরা কি বলছি? এই যে ভাঁজগুলো এগুলোকে আমরা বলছি কৃষ্টি। কৃষ্টির মধ্যে কি থাকে? এই যে দানা দানা করে দিয়েছে, এটা থাকে হচ্ছে আমার অক্সিজেন, যেটা হচ্ছে আমার দেয়া নেই। যেখানে কিছু দানা দানা থাকবে, এখানে থাকবে আমার অক্সিজেন। এটা বহিঃস্থ প্রকোষ্ঠ, এটা অন্তঃস্থ প্রকোষ্ঠ। মাইটোকন্ড্রিয়া আঁকা খুবই সোজা। এখানে আমার কি কাজ হয়? এখানে আমার কাজ হয় হচ্ছে এই যে তোমাদেরকে বলেছিলাম শ্বসন হয়। এখন শ্বসন কি? আমরা যা খাই, খাওয়ার পরে আমার যে শক্তিটা উৎপন্ন হচ্ছে, এই শক্তি উৎপন্ন প্রক্রিয়ায় হচ্ছে আমার কি শ্বসন। শ্বসনের আবার দুইটা টাইপ থাকে, একটা হচ্ছে কি অবাধ শ্বসন, একটা হচ্ছে সবাধ শ্বসন। এটা কিসের উপর ভিত্তি করে হয়? অক্সিজেনের উপস্থিতি আর অনুপস্থিতির উপর ভিত্তি করে। একটা হচ্ছে আমার সবাধ, যদি অক্সিজেনের উপস্থিতি থাকে, আর একটা অক্সিজেনের উপস্থিতি না থাকে, তখন আমি সেটাকে বলছি অবাধ।
এই দুই টাইপের শ্বসনই আমার কোথায় হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। মাইটোকন্ড্রিয়াতে শ্বসনের, সবাত শ্বসনের 4টা ধাপ, অবাত শ্বসনের হচ্ছে ধাপ হচ্ছে 2টা। এগুলো আমরা পরবর্তীতে পড়বো, যখন আমরা অধ্যায় পড়বো, জীবনী শক্তি অধ্যায় পড়বো, ওখানে তোমাদের শ্বসনটা ডিটেলসে আছে, তখন আমরা জানবো। আপাতত জেনে থাকো যে কোষ থেকে যে শক্তি উৎপন্ন হয়, তো এই যে শক্তি উৎপন্ন হচ্ছে, তাহলে কি করা হচ্ছে, যে তুমি যে খাওয়া দাওয়া করছো এর ফলে তোমার শক্তিটা যে লাগবে, এটা কোথায় উৎপন্ন হচ্ছে, মাইটোকন্ড্রিয়াতে। এই জন্য এটাকে বলা হয় কোষের পাওয়ার হাউস। পাওয়ার হাউস অফ সেল, পাওয়ার হাউস অফ সেল বা কোষের পাওয়ার হাউস। ওকে, নেক্সট এখন আমরা মাইটোকন্ড্রিয়াতে যা যা পড়লাম, যা যা বললাম, সেগুলো একটু গুছানো করে এখানে লেখা, গোছানো করে তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে, এবং পরবর্তীতে তোমাদের এটা যদি মানে তাৎক্ষণিক রিভিশনের জন্য দরকার হয়, তখন তোমরা এটা পারবে। আচ্ছা, এখানে দেখো আবিষ্কারক নাম কি করেছে, অল্টম্যান। পরবর্তীতে মনে রাখবো, আমি মনে রাখবো অল্টম্যান অল্টার হয়ে গেছে মানে কি, অল্টম্যান চেঞ্জ হয়ে গেছে। অল্টম্যান প্রথমে নাম রাখছিল হচ্ছে বায়োব্লাস্ট, পরে নাম হয়েছে এটার মাইটোকন্ড্রিয়া নামটা কে দিছে, বেন্ডা, বিজ্ঞানী বেন্ডা মানে হচ্ছে অল্টম্যান অল্টার হয়ে গেছে, তাই অল্টম্যানের নামটা রাখা হয়নি। বায়োব্লাস্ট বলে তো আমরা কেউ চিনি না, বায়োব্লাস্ট বলি কখন, মাইটোকন্ড্রিয়াকে সবাই মাইটোকন্ড্রিয়াই বলে। মাইটোকন্ড্রিয়া পরবর্তীতে নামটা কে দিয়েছে, এই নামটা দিয়েছে বিজ্ঞানী বেন্ডা। ওকে, নামকরণ হইলো। তারপর গঠন দেখো, 2 স্তরের ঝিল্লি থাকে, ডাবল মেমব্রেন, বাহ্যিক ঝিল্লি, সাধারণ আবরণ, অভ্যন্তরীণ ঝিল্লি, ভিতরের দিকে ভাঁজ থাকে। বাহ্যিক ঝিল্লিটা কি, দেখো মাইটোকন্ড্রিয়ার বাহ্যিক ঝিল্লিটা খুবই বেসিক, যে কোনো ভাঁজ টাজ কিছু নেই, কিন্তু অভ্যন্তরীণ ঝিল্লি ভিতরে ভাঁজ তৈরি করে। এগুলোকে আমরা কি বলছি, এই ভাঁজগুলোকে আমরা বলছি হচ্ছে ক্রিস্টি, এটাকে বলা হচ্ছে ক্রিস্টি। এবং ভেতরের অংশে থাকে হচ্ছে ম্যাট্রিক্স মানে কি, ক্রিস্টির ভিতরে মানে বাহিরের ঝিল্লির বাইরে যে অংশটুকু, সেই পোর্শনটাকে আমরা বলছি ম্যাট্রিক্স। এবং ক্রিস্টির উপরে সাজানো থাকে অক্সিজমের মধ্যে কি থাকে, বিভিন্ন এনজাইম থাকে, সেই এনজাইমগুলো আবার কি করে, শ্বসনে সাহায্য করে। আচ্ছা, প্রধান কাজ কি, শক্তি উৎপন্ন, এই যে এটিপি উৎপাদন, মানে আমরা যা খাচ্ছি সেখান থেকে আমার শক্তি উৎপন্ন করতে হবে। শক্তি কিভাবে উৎপন্ন হয়, এটিপি রূপে। এটিপি মানে কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সিনথেসিস মানে কি, তৈরি, এটিপি তৈরি। তাহলে এটাকে কি বলা হচ্ছে, পাওয়ার হাউস অফ সেল। তাহলে এটার প্রধান কাজ হলো। তারপর শ্বাসক্রিয়ার ধাপগুলো কি কি, গ্লাইকোলাইসিস কি হয়, মাইটোকন্ড্রিয়ার বাইরে হয়। এই যে একমাত্র ধাপ যেটা কোথায় ঘটতেছে, মাইটোকন্ড্রিয়ার বাইরে। মাইটোকন্ড্রিয়ার বাইরের অংশ কি, মাইটোকন্ড্রিয়া কোথায় থাকে, সাইটোপ্লাজমের মধ্যে থাকে, কারণ মাইটোকন্ড্রিয়া একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তাহলে এই যে সাইটোপ্লাজমের মধ্যে থাকতেছে, তাহলে এই গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোপ্লাজমে, বাকি 3টা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়ার মধ্যে, এই যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তাহলে এটা কি হচ্ছে, অ্যাসিটাইল কোয়ে ক্রেবস সাইকেল আর একটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। আচ্ছা, উপস্থিত হচ্ছে সব উদ্ভিদে থাকে, প্রাণীকোষে ব্যতিক্রম কিছু প্রোটোজোয়াতে মাইটোকন্ড্রিয়া মাঝে মাঝে দেখা যায়, থাকে না। যেখানে প্রাককেন্দ্রিক কোষ আমরা জানি, আদিকোষে কখনো মাইটোকন্ড্রিয়া দেখেছে, আদিকোষে মাইটোকন্ড্রিয়া নেই। আদিকোষে কেবলমাত্র কি থাকে, আদিকোষে আমরা জানি কেবলমাত্র থাকে আমাদের সেটা হচ্ছে রাইবোজোম, এবং কিছু বিশেষ সুকেন্দ্রিক কোষে মাঝে মাঝে ব্যতিক্রম ঘটতে পারে, তবে ম্যাক্সিমাম কোষেই থাকে। ওকে, নেক্সট এখন আমাকে বলো, মাইটোকন্ড্রিয়ার ভিতরে ঝিল্লির ভাঁজকে কি বলে, ক্রিস্টি। ওকে, নেক্সট কোনটি মাইটোকন্ড্রিয়নের অংশ, মাইটোকন্ড্রিয়ার অংশ কোনটা, মাইটোকন্ড্রিয়ার অংশ হচ্ছে দেখো অক্সিজম, গ্রানামটাও থাকে, এটা যদিও হচ্ছে প্লাস্টিড অংশ, কিছু মাইটোকন্ড্রিয়া গ্রানাম থাকে, এবং সিস্টার্নি। ওকে, এইটা সিস্টার্নি, গ্রানাম, এই গঠনগুলো তোমরা আরও বড় ক্লাসে যখন মাইটোকন্ড্রিয়া ডিটেল পড়বে তখন পাবে। আপাতত জেনে রাখো, যেহেতু এখানে অক্সিজম আছে তাইলে এটাই। নেক্সট, অক্সিজম ধারণকারী কোন অঙ্গাণুটি কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ, অক্সিজম কার থাকে, অক্সিজম থাকে কার, আগে এটা বলো, অক্সিজম থাকে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার। তাহলে মাইটোকন্ড্রিয়া কোন কাজে অংশগ্রহণ করে, শ্বসন। ওকে, এই যে একটা সুন্দর চিত্র, এটা তোমাদের বইয়েরই চিত্র, এটা হচ্ছে কিসের চিত্র, প্লাস্টিডের চিত্র। প্লাস্টিডের কাজ কি, প্লাস্টিড কোন কোষের বৈশিষ্ট্য, আগে এটা বলো। প্লাস্টিড হচ্ছে উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। আমরা কিন্তু এতক্ষণ যা পড়ছি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এগুলো কিন্তু সবই কি, এগুলো সবই হচ্ছে আমার ঝিল্লিযুক্ত সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এবং ঝিল্লিবিহীন কি বলেছিলাম, রাইসেনের কেশ। তার মানে কি কি, রাইবোজোম, সেন্ট্রোজোম, কোষীয় কঙ্কাল, এই 3টা বাদ দিয়ে বাদ বাকি যা যা আছে সবগুলো কি ঝিল্লি যুক্ত। যেমন মাইটোকন্ড্রিয়া 2 স্তর, এই যে দেখো প্লাস্টিডেরও ঝিল্লি আছে, তাহলে তার মানে কি ঝিল্লি থাকবে। এবং স্ট্রোমা, এই স্ট্রোমাটাই আমরা মাইটোকন্ড্রিয়াতে পড়লাম না, ম্যাট্রিক্স,
ওইটাই স্ট্রোমা, বা এটাকে ম্যাট্রিক্সও বলতে পারো। তাহলে এখানে দেখো কিছু কিছু গ্রানাম চাকতি, এই যে এগুলো পুরোটাকে আমি কি বলছি, গ্রানাম। এবং এই যে থালার মতো অনেকগুলো অংশ দেখতে পাচ্ছ, এগুলো একটা একটা করে কি তৈরি হচ্ছে, একটা গ্রানাম তৈরি হচ্ছে। এই যে থালার মতো অংশগুলো, তো থালা, প্লেট, থালা, এখান থেকে মনে রাখতে পারো থাইলাকয়েড, এটাকে বলছি আমি থাইলাকয়েড, থাইলাকয়েড, থাইলাকয়েড। আচ্ছা, তারপরে দেখো এই যে মাঝখানে মাঝখানে একগুলো নালি দিয়ে বা হচ্ছে কি বলতে পারো, একটা সংযোগ নালি দিয়ে, যেটাকে আমরা বলছি গ্রানাম ল্যামেনি, একটার সাথে আরেকটা যুক্ত। এই প্লাস্টিডের কাজ কি? প্লাস্টিড কত প্রকার? প্লাস্টিড হচ্ছে 3 প্রকার। কত প্রকার প্লাস্টিড? 3 প্রকার। এই 3 প্রকার প্লাস্টিড আবার 3 রকম। একটা কি? সবুজ প্লাস্টিড। সবুজ প্লাস্টিডটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, যেটা আমার উদ্ভিদের সবুজ অঙ্গে থাকে, পাতা বা কাণ্ডের যে অংশটা সবুজ। লিউকোপ্লাস্ট, এটা কি? আমার বর্ণহীন, বর্ণহীন মনে করো কিছু কিছু উদ্ভিদের মূলের মধ্যে এই ধরনের জায়গায়, বা একটা উদ্ভিদ অনেকদিন ধরে চাপা দিয়ে রেখেছো তুমি, তখন কি হয়ে যাবে, তোমার ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যাবে, বর্ণহীন হয়ে যাবে, ফ্যাকাশে স্যাঁতস্যাঁতে মানে সাদা হয়ে যায় না উদ্ভিদের অংশটা আলো না পাইলে, তো ওই জিনিসটা হচ্ছে আমার লিউকোপ্লাস্ট। এবং কিছু কালারফুল জিনিসপত্র আমরা দেখতে পাই, ফলের যেমন হচ্ছে গাজর, মিষ্টি কুমড়া, এগুলো হচ্ছে আমার কি? ক্রোমোপ্লাস্ট বা ক্রোমো শব্দটা এসেছে আমার ক্রোমা থেকে, ক্রোমা এটা আমরা পরবর্তীতে আরও বলবো, আপাতত তোমাদেরকে গ্রস কথাবার্তা বলছি। ক্রোমো এসেছে ক্রোমা থেকে, ক্রোমা মানে কি? রঙিন, তাহলে ক্রোমা থেকে এসেছে রং বা রঙিন, তাহলে ক্রোমোপ্লাস্টিক মানে কি? রঙিন প্লাস্টিক। ওকে, এই যে প্লাস্টিক, তাহলে প্লাস্টিক কে আবিষ্কার করেছে? এটা মনে রাখতে হবে, আর্নেস্ট হেকেল, বিজ্ঞানী আর্নেস্ট হেকেল, 1866 সালে। শুধুমাত্র উদ্ভিদ কোষে, প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে যদি থাকতো তাহলে প্রাণীরাও নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারতো। আমরা তো বলি না, ছোটবেলা থেকে মুখস্থ পড়ে এসেছি যে প্রাণী তার নিজস্ব খাদ্য নিজে তৈরি করতে পারে না, প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদ কোষের উপর নির্ভরশীল। এই কথাগুলো তো এমনি এমনি পড়িনি। এইটাই হচ্ছে অর্থ, আমাদের প্লাস্টিক থাকে না, এই জন্য আমরা আমাদের খাদ্য তৈরি করতে পারি না। প্রধান কাজ কি? খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদকে বর্ণময় করে পরাগায়নে সাহায্য করা। এই যে পরাগায়ন না হলে একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ কী করে তৈরি হবে, বা হচ্ছে ফুল থেকে ফল কীভাবে তৈরি হবে? তো এই যে পরাগায়নের মাধ্যমে কী করে, এই যে উদ্ভিদগুলোর বিভিন্ন কালারফুল হওয়ার কারণে কী করে, পশু পাখি বা মৌমাছি বা আমাদের মানুষেরও তো দেখতে ভালো লাগে, এগুলোকে হচ্ছে আকর্ষণ করে। আচ্ছা, 3টি প্রধান প্রকার, একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। ওকে, এখন আমরা দেখব কোনটা কি। ক্লোরোপ্লাস্ট, এটা কি? সবুজ প্লাস্টিক, সবুজ প্লাস্টিক সবুজ দিয়ে দেখায়, সবুজ প্লাস্টিক। সবুজ মানে কি? অবস্থান কোথায় কোথায়, তার মানে অবস্থান কোথায় হবে, যেহেতু সবুজ কালার, সবুজ রঙের জন্য দায়ী প্লাস্টিক, তাহলে এই সবুজটা কোথায় হবে? অবশ্যই উদ্ভিদের যেসব অংশ সবুজ, উদ্ভিদে কোন কোন অংশ সবুজ? পাতা, কচি কাণ্ড, সবুজ অংশে। ওকে, তারপরে কি? রঞ্জক। রঞ্জক মানে কি? কালার বা রং, রঞ্জক কালার। ক্লোরোফিল কিছু কিছু ক্যারোটিনয়েড এটা ধারণ করে। আচ্ছা, তারপর গঠনের ক্ষেত্রে দেখো গ্রানা এবং স্ট্রোমা নিয়ে হচ্ছে আমার এই ক্লোরোপ্লাস্ট গঠিত। আমরা সব প্লাস্টিকে মূলত গ্রানা এবং স্ট্রোমা থাকে। গ্রানার কাজ হচ্ছে, মনে করো মূলত গ্রানার কাজ হচ্ছে সূর্যালোকটা প্রবেশ করানো কোষের মধ্যে, সূর্যালোকটা প্রবেশ করতেছে গ্রানা দিয়ে, এবং স্ট্রোমাতে তারপরে খাদ্যটা তৈরি হচ্ছে। এখানে মনে রাখবো গ্রানা। তোমার মনে করো তোমার ঘরে একটা জানালা আছে, জানালা দিয়ে সূর্যের আলো ঢুকবে, কি দিয়ে ঢুকবে? জানালার মধ্যে কি থাকে? গ্রিল থাকে না? তো গ্রিল থেকে তোমার সূর্যের আলো ঢুকে, তারপরে তো ঘরের মধ্যে আলো ঢুকে তুমি পাও। তো এই যে গ্রানা, গ্রিল থেকে গ্রানা, সূর্যালোক প্রবেশ। আর স্ট্রোমাতে তারপরে খাদ্য তৈরি হবে। স্ট্রোমাতে কি হবে? খাদ্য তৈরি হবে। ওকে, গেল। তারপর এখানে গঠন গেল, তারপর কি হলো? কাজ। সূর্যালোককে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা, মানে সূর্য থেকে কি পাই? সূর্য আলোক, মানে সূর্যের আলো থেকে আলোক শক্তি পাই আমরা। আলোক শক্তিকে কোন শক্তিতে কনভার্ট করে? রাসায়নিক শক্তিতে। আচ্ছা, তারপরে এখানে গ্রানায় আলো শোষিত হয়, স্ট্রোমায় শর্করা উৎপন্ন হয়, যেটা অলরেডি বলেছি যে গ্রানা থেকে আলোটা, গ্রানা কি করে? আলোটা অ্যাবজর্ব করে, তারপরে স্ট্রোমায় শর্করা উৎপাদন। শর্করা মানে কি? উদ্ভিদ কি জাতীয় খাদ্য উৎপাদন করে? শর্করা। তো এই শর্করাটা স্ট্রোমাতে তৈরি হয়। এবার হলো ক্রোমো আসছে কোথা থেকে? ক্রোমা মানে কি? কালারফুল,
কালারফুল, কালারফুল। তাহলে এখানে দেখো রং সবুজ ছাড়া অন্যান্য রং, কারণ সবুজের জন্য অলরেডি আমার কি হয়েছে, আমার ক্লোরোপ্লাস্ট। অবস্থান দেখো ফুল ফল, তার মানে কি যেসব অংশ রঙিন সেগুলোতে থাকবে আমার ক্রোমোপ্লাস্ট। তাহলে কোন কোন অংশ রঙিন? ফুল ফল, গাজরের মূল, পাক। গাজর কি, গাজর কি মাটির উপরে হয়? মাটির তো নিচে হয়। তাহলে এই জন্য বলেছে গাজরের মূল, তারপরে পাকা পাতা, কিছু কিছু পাতা থাকে যে আমার মানে অনেক কালারফুল, পাতাবাহার বলি আমরা। এই কালারগুলো দেখা যায় যে আমরা সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন জায়গায় ব্যবহার করি, বাসা বাড়ি, বিভিন্ন রেস্টুরেন্ট বা যে কোনো জায়গায় দেখি আমরা। তো এই পাতাগুলো হচ্ছে আমার কিসের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে আমার কোন টাইপের প্লাস্টিক থাকে এখানে? ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, রঞ্জক কি কি থাকে দেখো, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। এগুলো তোমরা উল্টাপাল্টা করো। তো আজকে থেকে মনে রাখবো জ্যান্থোফিল। দেখো জ্যান্থোফিল, এখানে একটা হ আছে না, এই যে একটা হ আছে, জ্যান্থোফিল একটা হ আছে, তো এখান থেকে এটা হচ্ছে হলুদ। ক্যারোটিন, ক্যারোট কমলা, ক্যারোটিনটা মনে থাকে, ক্যারোট কমলা, তার মানে এটা কালার কমলা। ফাইকোএরিথ্রিন, এরিথ্রোসাইট, এরিথ্রিন, এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা। লোহিত রক্তকণিকার কালার কি? লাল। ওখান থেকে মনে রাখবে এরিথ্রিন, এরিথ্রিন মানে লাল। ফাইকোসায়ানিন, নিন থেকে নীল, নিন থেকে নীল, নীল থেকে নীল। তাহলে কি হইলো? জ্যান্থোফিলের হ দিয়ে মনে রাখবা হলুদ। ক্যারোটিন, ক্যারোট, ক্যারোট মানে হচ্ছে তোমার ক্যারোট দেখতে গাজর, গাজর হচ্ছে কমলা কালার, এখান থেকে মনে রাখবা ক্যারোটিন কমলা। ফাইকো এরিথ্রিন, এরিথ্রিন মানে কি? এরিথ্রোব্লাস্টোসাইট বা এরিথ্রোসাইট, এরিথ্রোব্লাস্টোসাইট আলাদা, এরিথ্রোসাইট, এরিথ্রোসাইট মানে কি? লোহিত রক্তকণিকা, ওটার কালার কি? লাল, তো ওখান থেকে লাল। ফাইকোসায়ানিন, নীল থেকে নীল। আচ্ছা, উদ্ভিদকে বর্ণময় করে পরাগায়ন এবং ফল ছড়াতে সাহায্য করে। উদ্ভিদকে কি করে? কালারফুল করে, পরাগায়ন এবং ফল ছড়াতে সাহায্য। ওকে, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। আচ্ছা, লিউকোসাইট, সাইট মানে কি বলতো? WBC, হোয়াইট ব্লাড সেল, এটার আরেক নাম কি? লিউকোসাইট না? ওরা বলি না লিউকোসাইট। লিউকোসাইট মানে কি? লিউকোসাইট মানে হচ্ছে শ্বেত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার কালার কি? সাদা। তো লিউকো, লিউকো শব্দটার অর্থ হচ্ছে কালারলেস। এই যে এখান থেকে হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে লিউকোপ্লাস্টের কালার কি? রংহীন। আচ্ছা, অবস্থান কোথায় থাকে? যেসব অংশ কালার থাকে না। তাহলে কি এটা? মূল, ভ্রূণ, জননকোষ, আলো বঞ্চিত অংশে। যে একটা উদ্ভিদকে তুমি যদি অনেকদিন ধরে অন্ধকারে রাখো, আলো ছাড়া রাখো, তখন দেখবে, বা ইট চাপা দিয়ে অনেক সময় কিছু গাছ পড়ে যায়, দেখবে ওগুলোর পরবর্তীতে কালারটা কালারলেস হয়ে গেছে। তাহলে ওটা কেন হয়? ওটা হচ্ছে এই কারণেই হয়, কারণ ওখানকার তখন ক্লোরোপ্লাস্টটা তখন লিউকোপ্লাস্টে পরিণত হয়। ঠিক সেরকম ক্রোমোপ্লাস্টও কখনো কখনো লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে। আচ্ছা, এটার কাজ কি? খাদ্য সঞ্চয় করা, স্টার্চ, তেল, প্রোটিন। কি কি খাদ্য সঞ্চয় করতে পারে? স্টার্চ, তেল, প্রোটিন। ওকে, তেল বলতে চর্বি। ওকে, রঞ্জকহীন আলো পেলে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। যেমন ক্লোরোপ্লাস্টকে অনেকদিন ধরে আলোতে না রাখলে, আলোবিহীন অবস্থায় রাখলে যেমন সেটা লিউকোপ্লাস্টে পরিণত হতে পারে, আবার লিউকোপ্লাস্টকে যদি আমি আলোর মধ্যে রাখি তখন সেটা আমার কি হয়ে যেতে পারে? ক্লোরোপ্লাস্টে পরিণত হতে পারে। এখন এগুলো প্রশ্নের উত্তর তোমরা আমাকে দিবে। ওকে, ক্লোরোপ্লাস্ট কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্ট তার মানে কি? সবুজ প্লাস্টিক, পাতা ও কচি কাণ্ড, পাতা ও কচি কাণ্ড। নেক্সট, কোন প্লাস্টিক রংহীন এবং খাদ্য সঞ্চয়ের কাজ করে? রংহীন, রংহীন মানে কি? লিউকো, লিউকো কালারলেস, তার মানে কি? লিউকোপ্লাস্ট। নেক্সট, উদ্ভিদে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। আকর্ষণীয় করতে হবে তার মানে কি? অবশ্যই তাকে কালারফুল হইতে হবে। তাহলে কি? ক্রোমা, ক্রোমোজোম, ক্রোমোপ্লাস্ট। ওকে, ক্রোমোজোম না, সরি, ক্রোমোপ্লাস্ট। ওকে, নেক্সট, এখানে এখন হচ্ছে তোমাদের ঝিল্লিযুক্ত আরও যে অঙ্গাণুগুলো আছে সেগুলোর কিছু বর্ণনা কাজ, মানে আমি হচ্ছে সংক্ষেপে এখানে সুন্দর করে যেগুলো গুরুত্বপূর্ণ কথা একটা স্ক্রিনশট নিয়ে নেবে তোমরা। হচ্ছে এগুলো একবারে এখানে আছে, সেখান থেকে তোমরা এখানে ফাইনাল রিভিশনের জন্য অথবা গুরুত্বপূর্ণ লাইনগুলো যদি তোমাদেরকে খুঁজতে অসুবিধা হয় তার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখি করে, কোষের প্যাকেজিং মাস্টার গঠিত কি কি দিয়ে? সিস্টার্নি এবং ক্ষুদ্র ভেসিকল দ্বারা গঠিত। গোলগি বডির কাজ কি? কোষ থেকে বিভিন্ন পদার্থ নিঃসরণ। গোলগি বডি সবসময় মনে রাখবো এদের কাজই কেমন? নিঃসরণ, বিভিন্ন জিনিস নিঃসরণ করে। কি কি? হরমোন নিঃসরণ, প্রোটিন, শুধুমাত্র প্রোটিন সংরক্ষণ, তারপর দেখো বিপাকীয় কাজে অংশগ্রহণ, বিভিন্ন পদার্থ কোষ থেকে নিঃসরণ। প্রধানত প্রাণী কোষে থাকে, তবে কিছু কিছু উদ্ভিদ কোষও থাকতে পারে। তারপর দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা বলেছে এটা কি করে? কোষের পথ প্রদর্শক। এখন আমি যদি তোমাকে বলি কোষের প্রোটিন তৈরির কারখানা কোনটা, এক বাক্যে তোমরা বলে দাও, এক কথায় সেটা হচ্ছে রাইবোজোম বলে দাও। কিন্তু রাইবোজোম তৈরি কোথায় হয়?
রাইবোজোম তো থাকে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে। ভেসিকল রাইবোজোম যুক্ত থাকলে এন্ডোপ্লাজমিক রাফ, এবং না থাকলে রাফ বা অমসৃণ, রাফ বা অমসৃণ। এবং যদি হচ্ছে থাকে তাহলে সেটা স্মুথ বা মসৃণ, মসৃণ। আচ্ছা, প্রোটিন সংশ্লেষণ যদি হচ্ছে রাইবোজোম থাকে তাহলেই তো প্রোটিন সংশ্লেষণ হবে। তাহলে কারা প্রোটিন সংশ্লেষণ করবে? রাফ বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর কি চর্বি সংশ্লেষণ? চর্বি সংশ্লেষণটা কে করে? স্মুথ এন্ডোপ্লাজমিক। এটা উল্টাপাল্টা করবে না। রাইবোজোম কি করে? প্রোটিন সংশ্লেষ করে। তাহলে প্রোটিন যখন রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকবে তখন তো অবশ্যই সেখানে কি হবে? প্রোটিন সংশ্লেষণ হবে। কিন্তু যদি স্মুথ হয় তখন সেটা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা চর্বি বা ফ্যাট সংশ্লেষ করবে। আচ্ছা, পদার্থ পরিবহন মাইটোকন্ড্রিয়া ও ভ্যাকিউল গঠনে সহায়তা করে। ওকে, উদ্ভিদ এবং উভয় কোষে উপস্থিত, প্রাণীকোষ উভয় কোষে উপস্থিত হচ্ছে তোমাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর কোষ গহ্বর, কোষের ভিতরে ফাঁকা স্থান, কোষ রস ধারণ করে। আচ্ছা, কোষ গহ্বর একটা পর্দা দ্বারা আবৃত। কোষ গহ্বরের পর্দা, এদের একটা পর্দা থাকে যেটাকে বলা হয় টেনোপ্লাস্ট। টেনোপ্লাস্ট জেনে রাখো, এটা জেনে রাখো, টেনোপ্লাস্ট। আচ্ছা, তারপরে জৈব পদার্থ, রঞ্জক ইত্যাদি থাকে। তারপর টার্গার চাপ বজায় রাখা। টার্গার চাপ কি? মনে করো কোষ থেকে পানি বের করে দিতে হবে, তখন কি করে? কোষ গহ্বরের ভিতরে কোষ থেকে যে পানিটা, মানে কোষের মধ্যে যে পানিটা থাকে কোষ গহ্বরের ভিতরে সেটা ধরে থাকে। এবং কোষ থেকে যখন মনে করো পানিটা বের করতে হবে, কোষ গহ্বর কি করে? কোষের বাইরে দিয়ে একটা ফোর্স ক্রিয়েট করে। তখন দেখা যায় যে পুরো কোষটার মধ্যে একটা চাপ সৃষ্টি হয়, তখন প্রয়োজন অনুযায়ী পানি বের করে দেওয়া ঢুকতে পারে। এই প্রেশারটাকে বলা হচ্ছে টার্গার চাপ। উদ্ভিদ কোষে বড় থাকে এবং প্রাণী কোষে ছোট বা অনুপস্থিত থাকে। আবার আচ্ছা, কোষের নিরাপত্তা রক্ষককে লাইসোজোম। কারণ কি নিরাপত্তা রক্ষক কেন বলেছিলাম? ওই যে অপ্রয়োজনীয় জীবাণু বা কোষের জন্য অবাঞ্ছিত কোনো বস্তু আসলে লাইসোজোম সেটা ভক্ষণ করে। কীভাবে ভক্ষণ করে? ফ্যাগোসাইটোসিস বলেছি অলরেডি। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কী হয়? কঠিন জাতীয় কোনো পদার্থ যদি আসে তখন সেটাকে ভক্ষণ করে। তাহলে এটা কাজ কি করে? লাইসোজোম। তাহলে এটা কাজকে জীবাণু ধ্বংস, হজম, পুরনো অঙ্গাণু ভাঙা, উৎসেচক পর্দায় রেখে অন্য অঙ্গাণুকে সুরক্ষা দান করে। আচ্ছা, প্রাণী কোষে বেশি থাকে, উদ্ভিদ কোষে খুবই কম থাকে। ওকে, নেক্সট ঝিল্লিবিহীন। এখন আমরা ঝিল্লিবিহীন কী দিয়ে মনে রাখতে বলছিলাম? রাইসিনের কেশ। রাইতে রাইবোজোম, সেন্টে হচ্ছে সেন্ট্রোজোম, তারপরে এখানে হচ্ছে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। আচ্ছা, রাইবোজোম এটাকে অলরেডি আমরা বলেছি প্রোটিন কারখানা, উভয় কোষে থাকে। শুধু রাইবোজোম কিন্তু একটা বৈশিষ্ট্য অলরেডি বলেছি আমি তোমাকে, এটা আদি কোষেও থাকে এবং প্রকৃত কোষেও থাকে। তাহলে এটা সব কোষেই মোটামুটি থাকে। ঝিল্লিবিহীন ছোট অঙ্গাণু, যেহেতু এটা ঝিল্লিবিহীন পড়তেছি, আরএনএ এবং ক্ষুদ্র প্রোটিন দ্বারা গঠিত। আরএনএ, রাইবোজোম আরএনএ, এটা হচ্ছে আরএনএ। রাইবোজোম যে আরএনএ দ্বারা গঠিত সেটাকে বলা হয় আরএনএ বা রাইবোজোমাল আরএনএ। কিছু মুক্ত হবে, কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। প্রোটিন সংশ্লেষণ, পলিপেপটাইড চেন, প্রোটিন থেকেই পলিপেপটাইড। বিক্রিয়ার গতি বাড়াতে উৎসেচক দিয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিজের ভেতরে নিজস্ব প্রোটিন তৈরি করে। আচ্ছা, কোষের ভেতরে জালি লম্বা এবং মোটা, এই যে অন্তঃকঙ্কাল বা কোষীয় কঙ্কাল তোমাদের দেখেছি। কোষের ভিতরে দেখবা যে একটা সেল যদি এমন হয়, এর স্ট্রাকচারটা এরকম কিছু অঙ্গ মানে স্ট্রাকচার থাকে কোষের ভেতরে, যেটা জালিকার মতো ছড়ায় থাকে। সেটাই হচ্ছে আমার কি? সেটা হচ্ছে আমার কোষ কঙ্কাল বা মাইক্রোটিউবুল। এটার কাজ কি? কোষের কাঠামো রক্ষা করে। আচ্ছা, এখানে কি প্রোটিন কি কি? অ্যাক্টিন, মায়োসিন, টিউবিউল দ্বারা গঠিত। কি কি প্রোটিন? অ্যাক্টিন, মায়োসিন, এটা আসে। 3 ধরনের, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এইসব বিষয়ে তোমাদের বিস্তারিত নেই বইয়ে, জানার দরকারও নেই। তো মনে রাখবে যে হচ্ছে মাইক্রোটিউবিউল, একটা হচ্ছে মাইক্রোফিলামেন্ট আর একটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এগুলো কিসের অংশ? কোষ কঙ্কালের অংশ। কোষকে ভিতর থেকে ধরে রাখা, আকার বজায় রাখা এবং চলাচল বিভাজনে সহায়তা করা হচ্ছে কার কাজ? কোষ কঙ্কাল বা সাইটোস্কেলিটনের কাজ। তারপর কি? সেন্ট্রোজোম, কোষ বিভাজনের সেন্টার। কোষ বিভাজনের সেন্টার অলরেডি তোমাদেরকে বলেছি। সেন্ট্রোজোম কার বৈশিষ্ট্য? এটা সাধারণত প্রাণী কোষের মধ্যে থাকে। এটা সাধারণত দেখো প্রধানত প্রাণী কোষে থাকে, কিছু উদ্ভিদ কোষে অল্প পরিমাণে থাকে। 2টা সেন্ট্রিওল এবং চারপাশে কি থাকে? সেন্ট্রোস্ফিয়ার। এই সেন্ট্রিওল দুইটা কি করে? যখন আমার কোষ বিভাজন হয় তখন আমার হচ্ছে দুই পাশে বিভক্ত হয়ে ওই যে অ্যাস্টারে বিচ্ছুরণ করে, যেটা আমার হচ্ছে তোমার তৈরি করে স্পিন্ডল তন্তু, যেখানে আমার ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়ে থাকে। আচ্ছা, কোষ বিভাজনের সময় অ্যাস্টারে স্পিন্ডল ফাইবার তৈরি এবং ফ্লাজেলা বা সিলিয়ার সৃষ্টি করে কে? সেন্ট্রোজোম। আচ্ছা, এবার যেটা আমার আসলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস, এই যে চিত্র, এটা কোথাকার চিত্র?
এটা হচ্ছে তোমাদের বইয়ের চিত্র। এই যে দেখো বাইরে যে আবরণটা, এটা হচ্ছে আমার কি নিউক্লিয়াস, বাইরে একটা আবরণ আছে, তার মানে অবশ্যই এটা কি ঝিল্লি যুক্ত অঙ্গাণু। এখন আমাকে বলো এই যে মাঝখানে যে ফাঁকা, এগুলোকে কি বলা হচ্ছে? নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়ার রন্ধ্র। এই যে এটা হচ্ছে আমার নিউক্লিয়ার রন্ধ্র। আর যে মেমব্রেনটা আমার নিউক্লিয়াসের চারপাশে আছে সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন। এবং নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউক্লিওলাস, এখানেই কিন্তু অনেক বিক্রিয়া টিক্রিয়া বা অনেক হচ্ছে কোষের বিভাজনে অনেক ভূমিকা পালন করে, সেটা হচ্ছে নিউক্লিওলাস, যেটা হচ্ছে পরবর্তীতে ডিএনএ হিস্টোন প্রোটিন ধারণ করে। এগুলো পরবর্তীতে তোমরা জানবে, আপাতত জেনে রাখো এটা হচ্ছে নিউক্লিওলাস। ঘন কুণ্ডলিত অবস্থায় থাকে এখানে তোমার ক্রোমোজোমগুলো। তারপর এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম, যেমন কোষের প্রোটোপ্লাজমের ভিতরে তোমার হচ্ছে কোষঝিল্লি ছাড়া যে অংশটা দানা 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 আমরা দেখি সেটাকে কি বলি? সাইটোপ্লাজম। ঠিক তেমন নিউক্লিয়াসের ভিতরে যেটা সেটাকে বলছি আমরা নিউক্লিওপ্লাজম। তারপরে এটা কি নিউক্লিয়ার রেটিকুলাম। এই যে পেছন পেছনে এগুলোকে বলছি আমরা নিউক্লিয়ার রেটিকুলাম। এই যে এই পাশ দিয়ে যেটা, এটা তো পরবর্তীতে তোমার এন্ডোপ্লাজমিক জালিকার অংশ, যেটা এই যে এখানে দেখো রাইবোজোম আছে, এটা হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ওকে, নেক্সট আমার যেটা আছে সেটা সরি, তাহলে এখন আমরা দেখি নিউক্লিয়াসের অংশগুলো। নিউক্লিয়াসের অংশগুলো কি কি এটা আমরা মিলাই নিই। দেখো নিউক্লিয়ার ঝিল্লি, 2 স্তরের ঝিল্লি। এটা কি দ্বারা গঠিত? লিপিড আর প্রোটিন। তার মানে এটা কি লিপোপ্রোটিন। লিপিড আর প্রোটিনকে একত্রে কি বলে? লিপোপ্রোটিন। ওকে, মাঝে ছোট ছোট ছিদ্র থাকে নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়াসের সাইটোপ্লাজম থেকে পৃথক রাখে। মানে নিউক্লিয়াসটা কোথার মধ্যে থাকে? সাইটোপ্লাজমের মধ্যেই তো থাকে। এটা হচ্ছে তোমার কিসের অংশ? প্রোটোপ্লাজমের একটা অংশ। তাহলে এটা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসটাকে কি আলাদা রাখে? নিউক্লিয়ার ঝিল্লি। আচ্ছা, এরপর হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার ঝিল্লির ভিতরে জেলির মতো পদার্থ, নিউক্লিয়াসের ভিতরে জেলির মতো পদার্থ। এটা কি করে? নিউক্লিক অ্যাসিড ধারণ করে। নিউক্লিক অ্যাসিড কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে ডিএনএ, আরেকটা হচ্ছে আরএনএ। এটা তোমরা জানো যে এটা হচ্ছে তোমার প্রাণী কোষে থাকে, আরএনএ সাধারণত উদ্ভিদ কোষে থাকে। তো এটা হচ্ছে ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, এটা হচ্ছে আমার রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা কে ধারণ করে? নিউক্লিওপ্লাজম। প্রোটিন, উৎসেচক এবং খনিজ লবণ থাকে। আচ্ছা, আবার দেখো নিউক্লিয়াসের ভেতরে সব কর্মকাণ্ডের পৃষ্ঠভূমি জলভর্তির ক্ষেত্রে প্রদান করে এই ধরনের, মানে এগুলো তোমার সাইটোপ্লাজমের কাজই, বা যা যা কোষের ক্ষেত্রে সাইটোপ্লাজম করে নিউক্লিয়াসের ক্ষেত্রে তার নিউক্লিওপ্লাজম করে। তারপর এই যে দেখো নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজমের মধ্যে গোলাকার অংশ। এখানে এটার মধ্যে কি থাকে? আরএনএ এবং প্রোটিন। রাইবোজোম তৈরি করে, রাইবোজোমের কারখানা হিসেবে কাজ করে। এই যে এইটাই তোমাদেরকে বলছিলাম, দেখো প্রোটিন তৈরির কারখানা হিসেবে কে কাজ করে? প্রোটিন তৈরির কারখানা হিসেবে যদি আমি বলি তাহলে সেটাকে আমি বলি কি? রাইবোজোম। রাইবোজোমের মধ্যে কিন্তু রাইবোজোম তৈরির কারখানাকে, রাইবোজোম তৈরির কারখানা হচ্ছে আমার নিউক্লিওলাস। আচ্ছা, ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজন না হলে নিউক্লিয়াসের সুতার মতো জট পাকায় ক্রোমাটিন। যদি ক্রোমোজোম মানে কোষটা বিভাজিত না হয় প্রথম অবস্থায়, যে সুতার মতো কুণ্ডলী, পরবর্তী কোষ বিভাজনের সময় কিন্তু আমার গঠনটা স্পষ্ট হয়, ক্রোমাটিডগুলো দেখা যায়। কিন্তু তার আগে যে অবস্থাটা আমি দেখি সেটা কি? আমার ক্রোমাটিন জালিকা। কোষ বিভাজন না হলে নিউক্লিয়াসের সুতার মতো জট পাকায় থাকে। আর হচ্ছে ডিএনএ বা প্রোটিন, এখানে কি করে? জেনেটিক তথ্য বহন করে। কোষ বিভাজনের সময় মোটা হয়, ওই যেটা বললাম, কোষ বিভাজনের সময় মোটা হয়, খাটো ক্রোমোজোমে পরিণত হয়, যেটা তোমরা দেখবা মাইটোসিস কোষ বিভাজন পর্যায়ে তোমরা দেখবে প্রথম কোষে প্রোফেস হচ্ছে ওখানে ছোট ছোট, মানে ছোট হয়ে যায়, মোটা হয়ে যায়, ক্রোমোজোম থেকে নিউক্লিয়াস থেকে পানি বিয়োজন হয়। তারপরে দেখা যায় যে ক্রোমাটিডগুলো স্পষ্ট দেখা যায়, কিন্তু তার আগে সুতার মতো এমনভাবে থাকে যে বোঝাই যায় না। তো এটা হচ্ছে ওই অবস্থাটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। ক্রোমোজোমের গঠন, ক্রোমাটিন মোটা হয়ে ক্রোমোজোমে পরিণত হয়। ক্রোমাটিড ক্রোমোজোমের অংশ। এই যে দেখো, প্রথমে মনে করো এটা একটা নিউক্লিয়াস, এর মধ্যে এভাবে এভাবে ছড়ানো অবস্থায় আছে। এই অবস্থাটাকে বলা হচ্ছে আমার ক্রোমাটিন। তারপরে এই অবস্থাটাকে বলছি আমি ক্রোমাটিন। ক্রোমাটিন তন্তু। এই ক্রোমাটিন তন্তু যখন আমার কোষ বিভাজন হবে এমন একটা গঠন তৈরি হয় না, এমন একটা গঠন তৈরি হয়, এটাকে আমরা বলি ক্রোমোজোম। ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এই যে চারপাশে চারটা দেখতেছি, এগুলো হচ্ছে আমার ক্রোমাটিড। ক্রোমাটিড। ওকে, তাহলে ক্রোমোজোম, ক্রোমাটিন, ক্রোমাটিড কি এটা আমরা অলরেডি দেখলাম, বুঝলাম। নিউক্লিয়াস এই পর্যন্ত শেষ। তারপরে এখানে দেখো
এখানে যেটা আছে সেটা হচ্ছে তোমার এই যে ক্রোমোজোম, ক্রোমাটিন। ক্রোমাটিন কি এটা তোমাদেরকে অলরেডি আমি বলেছি, ডিএনএ প্রোটিন সুতার মতো জট পাকানো, তারপরে যেটা এক্স বা ওয়াই আকার হবে সেটা হচ্ছে আমার ক্রোমোজোম, এবং ক্রোমোজোমের এক একটি যুক্ত থাকে সেন্ট্রোমিয়ারে, সেটাকে আমরা বলতেছি ক্রোমাটিড। এটা কি করে, কোষের নিউক্লিয়াস বিভাজনের আগে থাকে, এটা বিভাজনের সময়, এটা বিভাজনের সময়, কারণ এটা হচ্ছে ক্রোমোজোমেরই অংশ। তো জেনেটিক তথ্য সংরক্ষণ করে, এটা ডিএনএ সঠিকভাবে নতুন কোষে ভাগ করে, বিভাজনের সময় ডিএনএ বিতরণ করে। এটা জেনেটিক সুতা, এটা ডিএনএ প্যাকেজ, এটা ক্রোমোজোমের সি স্টার। ওকে, নেক্সট, নিউক্লিয়াসের ভেতরে জেলির মতো পদার্থকে কি বলে? জেলির মতো পদার্থ বলেছিলাম যে প্রোটোপ্লাজমের ভিতরে জেলির মতো পদার্থ যেটা, সেটা সাইটোপ্লাজম। তাহলে নিউক্লিয়াসের ভিতরে সেটা কি? নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, ওকে। ক্রোমাটিন কি? ক্রোমাটিন কোন অবস্থাটা? কোষ বিভাজনের আগে যে সুতার মতো কুণ্ডলিত অবস্থাটা, সেটা হচ্ছে ক্রোমাটিন। তাহলে এটা কি কি দ্বারা গঠিত? ডিএনএ, প্রোটিন, যা জেনেটিক তথ্য বহন করে, ওই যে ওখানে দিয়েছিলাম অলরেডি। ওকে, রাইবোজোম তৈরির কারখানাকে নিউক্লিওলাস। তাহলে নিউক্লিয়াসকে ঘিরে দুই স্তরের ঝিল্লিকে কি বলে? নিউক্লিয়ার ঝিল্লি। ওকে, এইবার দেখো উদ্ভিদ টিস্যু। তোমাদের এই অধ্যায়টা আসলে অনেক বড় একটা অধ্যায়, যতটা পারা গিয়েছে শর্টকাটে এনেছি, মানে শর্ট করে তোমাদেরকে হচ্ছে বলছি, তবুও হচ্ছে আজকে একটা লেকচারে হয়তো বা শেষ, একটা লেকচারে হবে না। প্রাণী কোষের পার্টটা তোমাদের আরও আলাদা করে রাখবো। তার একটু আছে অধ্যায় উদ্ভিদ কোষ অংশটা, তোমরা আশা করি এতক্ষণ যা বলেছি তা ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ জিনিস তোমরা জেনে গিয়েছো। এখন আমরা উদ্ভিদ কোষের কিছু জিনিস দেখবো, উদ্ভিদ কোষে কী কী থাকে, উদ্ভিদ কোষ কত ভাগে ভাগ করতে পারি, তারপরে আমরা আজকে ক্লাসটা শেষ করবো। আচ্ছা, প্রথমে দেখি উদ্ভিদ টিস্যু। উদ্ভিদ টিস্যু কত ভাগে বিভক্ত? একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা স্থায়ী। ভাজক মানে কি? ভাজক মানে হচ্ছে যে জিনিসটাকে আমি ভাগ করতে পারবো, ভাগ করা যায়, বা যে জিনিসটাকে আমি ভাগ করতে পারবো। স্থায়ী টিস্যু কি? ভাগ করতে পারবো না। ভাগ করতে বলতে এটা ক্লাসিফিকেশন না, এটাকে হচ্ছে বিভাজন করতে পারবো না, মানে একটা টিস্যুকে ভাঙতে পারবো না আমি, তাহলে ওটা কি হবে? স্থায়ী টিস্যু, মানে ওরকমই, ওর বিভাজন ক্ষমতা নাই। আর একটা হচ্ছে ভাগ করতে যায় বা বিভাজন ক্ষমতা আছে। ওকে, তাহলে এখানে দেখো এই যে কোষ বিভাজনে সক্ষম, উদাহরণ কি? উদাহরণ শুট অ্যাপেক্স। রুট অ্যাপেক্স তোমাদের এটা দরকার নেই, এটা হচ্ছে শুট অ্যাপেক্স বলতে, এটা হচ্ছে রুট অ্যাপেক্স। মানে এটা হচ্ছে তোমার একটা বোঝাইছে যে কাণ্ডের উপরের টিস্যু, অগ্রভাগের টিস্যু, আর রুট অ্যাপেক্স হচ্ছে মূলের অগ্রভাগের টিস্যু। দেখো মূলটা তো অগ্রভাগ থেকে বৃদ্ধি হয়, অ্যাপেক্স মানে শীর্ষ। আর একটা হচ্ছে ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম কি? ক্যাম্বিয়াম হচ্ছে তোমার জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে এক ধরনের কোষ থাকে যেটা বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেটাকে আমরা বলছি ক্যাম্বিয়াম। আর ক্যাম্বিয়ামের প্রাথমিক অবস্থা যেটা, সেটা হচ্ছে প্রো ক্যাম্বিয়াম। তোমাদের এটা টার্মটা আছে, এটা মনে রাখবা। আচ্ছা, তারপরে কি? স্থায়ী টিস্যু আবার কত ভাগে ভাগ করতে পারি আমরা? সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। সরল টিস্যুর মধ্যে কি কি থাকে? প্যারেনকাইমা। দেখো সরল টিস্যু কথাটার মধ্যে আছে সরল টিস্যু, তার মানে কি? এর গঠনও সরল হবে, পাতলা, সমবেশীয়, বা হচ্ছে অত জটিল টাইপের কোনো কিছু থাকবে না। এবং জটিল টিস্যুর মধ্যে কি থাকবে? একটু জটিলতা থাকবে। একটু জটিলতা কেমন থাকবে? তার হয়তো বা কোষ প্রাচীরটা একটু মোটা হবে, বা একটু উদ্ভিদ একটু দৃঢ়তা দিবে, তারপরে বিভিন্ন কাজ করবে, পরিবহন কাজ করবে। কিন্তু নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু, এটা কি করে? নামেই বোঝা যাচ্ছে, নিঃস্রাবী টিস্যু বা সিক্রেটরি টিস্যু। এগুলো হচ্ছে সিক্রেট করে বিভিন্ন জিনিস, হরমোন, এনজাইম, এগুলো হচ্ছে বিভিন্ন জিনিসপত্র আমার সিক্রেট করবে বা ক্ষরণ করবে উদ্ভিদের যখন যেটা প্রয়োজন। এখন দেখো সরল টিস্যু কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আচ্ছা, এই যে প্যারেনকাইমা, এটার কাজ কি? খাদ্য প্রস্তুত, সঞ্চয়, পদার্থ পরিবহন, এগুলো একটু মুখস্থ করতে হবে। এখানে আসলে করার কিছু নেই, এই জিনিসটা একটু মুখস্থ করতে হবে। কোন টিস্যু কি, কোন টিস্যুর কাজ কি? কোলেনকাইমা উদ্ভিদকে দৃঢ়তা দেয়, খাদ্য প্রস্তুত করে, এটাও দৃঢ়তা দেয়। আর হচ্ছে যান্ত্রিক শক্তি কে দেয়? স্ক্লেরেনকাইমা। দুইটাই দৃঢ়তা দেয়, স্ক্লেরেনকাইমা, কোলেনকাইমা। কিন্তু স্ক্লেরেনকাইমা দেয় যান্ত্রিক শক্তি, আর এটা খাদ্য প্রস্তুত। আর প্রথমটা হচ্ছে খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয়, পদার্থ পরিবহন। তবুও তোমাদের জন্য, তোমরা যাতে ভুলে না যাও বা একটু পড়তে সুবিধা হয়, এই জন্য এরকম করে একটু লিখে দেওয়া হয়, কি যে মনে থাকতে চায় না এই জিনিসগুলো, কিন্তু আসলে মানে সব কিছুই তো আসলে এভাবে যদিও বলে বুঝাই দিচ্ছি, কিন্তু এই জিনিসগুলো কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে দেখো জাইলেম, ফ্লোয়েম। জাইলেম কি? পানীয় খনিজ পদার্থ পরিবহন, অঙ্গকে দৃঢ়তা। আর ফ্লোয়েম হচ্ছে পাতা থেকে
খাদ্য পরিবহন উদ্ভিদকে শক্তি প্রদান। মানে দেখো উদ্ভিদের নিচ থেকে হচ্ছে পানি এবং খনিজ লবণ পাতায় পৌঁছাচ্ছে কে? পাতায় পৌঁছাচ্ছে হচ্ছে তোমার জাইলেম, এবং ফ্লোয়েম কি করতেছে? পাতায় প্রস্তুত যে খাদ্যটা সেটা উদ্ভিদের সারা দেহে পৌঁছায় দিচ্ছে কে? ফ্লোয়েম। আচ্ছা নিঃস্রাবী দেখো এখানে তেল, গ্রন্থি, শোষক কোষ উদাহরণ হতে পারে, স্রাব, সুগন্ধি রঞ্জক বা অন্যান্য পদার্থ নিঃসরণ করে। চলো এখন আমরা একটু দেখি। আচ্ছা উদ্ভিদ কোষের টিস্যু দুই ধরনের, এটা অলরেডি আমরা বলেছি, ভাজক টিস্যু, স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, এটা বিভাজনে অক্ষম। প্রাইমারি বা সেকেন্ডারি। মেরিস্টেম, মেরিস্টেম মানে কি? যে কোষটা পরবর্তীতে বিভাজিত হতে পারতেছে, বিভাজিত হতে পারতেছে ওই কোষটা হচ্ছে মেইন টিস্যু। আর এখানে সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু, এটা হচ্ছে কার উদাহরণ? স্থায়ী টিস্যু উদাহরণ। ক্ষরণকারী টিস্যু, এটা আমরা অলরেডি পড়েছি। উদ্ভিদের বৃদ্ধি, লম্বা পুরুত্ব আর উদ্ভিদের স্থিতিশীলতা, এটা একটা গ্রস কথাবার্তা, এটা তো লাগবে না, পরীক্ষায় হয় প্রশ্নও আসবে না, জাস্ট তোমাদের বলা আর কি। এই যে একটা স্থায়ী টিস্যু আর একটা হচ্ছে ভাজক টিস্যু। স্থায়ী টিস্যু কোষগুলো দেখো তো স্থায়ী মানে এই দেখো এটা হচ্ছে তোমাদের বইয়েরই চিত্র, এখানে যদিও একটু ভালো করে বুঝতে কষ্ট হচ্ছে কারণ এখানে লেখাগুলো ভালো করে আসেনি। এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা সাইটোপ্লাজম, এটা কোষ গহ্বর। আর এখানে দেখো এখানে ভাজক টিস্যুটা বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে একটা আদর্শ ভাজক কোষ। এই যে এটা লম্ব ছেদের একটা ক্যাম্বিয়াম দেখাচ্ছে আর একটা প্রস্থ ছেদের ক্যাম্বিয়াম। তো ক্যাম্বিয়ামটা কি বলেছি? তোমার জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাঝখানে কিছু কোষ থাকে যেগুলো বিভাজন ক্ষমতা সম্পন্ন, এটাকে আমরা বলছি ক্যাম্বিয়াম কোষ। আর ক্যাম্বিয়ামের প্রাথমিক অবস্থাটাকে বলছি, ক্যাম্বিয়াম কোষ যখন কম বয়সী থাকে তখন সেটাকে আমরা বলি প্রো ক্যাম্বিয়াম। আচ্ছা এই যে এখানে স্থায়ী টিস্যু এবং ভাজক টিস্যু এ সম্পর্কে আমরা এখন দেখব। আচ্ছা ভাজক কোষ দেখো এখানে গঠনের ক্ষেত্রে দেখো ভাজক কোষের কোনো প্রকার ভেদ তোমার বইয়ে নাই, তোমার বইয়ে কেবল স্থায়ী টিস্যুর আছে। ছোট ঘনিষ্ঠভাবে বসা কোষ থাকে, পাতলা কোষ প্রাচীর, বড় কেন্দ্র, প্রাইমারি মেরিস্টেম থাকে। ওই যে বললাম মেরিস্টেম মানে কি বলেছে অলরেডি, ভাজক হতে পারে। মেরিস্টেম কি হবে? তারপরে সেখান থেকে হয়ে যাবে মেরিস্টেম, পরবর্তীতে আর তোমার বিভাজিত হয়ে প্রাইমারি মেরিস্টেম থেকে যেটা হবে সেটা হয়ে যাবে আমার সেকেন্ডারি মেরিস্টেম। আচ্ছা কোষ বিভাজন করে উদ্ভিদের বৃদ্ধি এবং লম্বায় এবং পুরুত্বে ভূমিকা পালন করে। তারপর স্থায়ী টিস্যু কি? সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। এগুলো অলরেডি তোমাদেরকে বলেছি। সমজাতীয় কোষ, সরল সমজাতীয়, গঠন প্রায় অভিন্ন, একই রকম দেখতে, মানে সরল টিস্যুর গঠনও সরল। আর জটিল টিস্যু একটু বিভিন্ন ধরনের হয়, আর এটা বিশেষ কোষ রঞ্জক এনজাইম বা স্রাব উৎপন্ন করে। আচ্ছা সরল টিস্যু কী কী? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, এগুলো অলরেডি দেখেছি আমরা। জাইলেম, ফ্লোয়েম, তেলগ্রন্থি, শোষক কোষ, মানে যতটুকু পারা যায় তোমাদেরকে হচ্ছে একই কথা রিপিটেডলি কিন্তু একটু গুছায় বারবার দেখানো। ওকে নেক্সট এখন আমরা পড়ব সরল টিস্যু। সরল টিস্যু মানে কি? সরল টিস্যু মানে অবশ্যই এটা বিভাজন হইতে পারে, এটা স্থায়ী টিস্যু, তার মানে এটা হচ্ছে বিভাজিত হতে পারে না। তাহলে এখানে দেখো সরল টিস্যুর গঠনগুলো কোষটার মানে বিষয়টাতে মধ্যে একটু সরল কথাবার্তা থাকবে। জীবিত, সমব্যাসীয়, মানে কি? সমব্যাসীয় মানে সবগুলো কোষই প্রায় সমান, পাতলা প্রাচীর, প্রোটোপ্লাজম পূর্ণ। আচ্ছা মাঝে মাঝে অন্তঃকোষীয় ফাঁক থাকে, ক্লোরোপ্লাস্ট থাকলে সেটা হয়ে যায় ক্লোরেনকাইমা, আর জলজ উদ্ভিদে বায়ুকুঠুরি থাকলে সেটাকে আমরা বলি কি? অ্যারেনকাইমা। এটা আমরা মনে রাখবো, জলজ উদ্ভিদে বায়ুকুঠুরি যুক্ত বড় বড় সরল কোষকে বলা হচ্ছে আমার অ্যারেনকাইমা। আচ্ছা এটা সাধারণ অংশ, মূল, কচিকাণ্ড, পাতায় কোথায় কোথায় থাকে, উদ্ভিদের গঠন বজায় রাখা, খাদ্য প্রস্তুত, সঞ্চয়, স্টার্চ, চিনি, এই ধরনের কথা বা এই কাজগুলো এখানে আসলে আমার বলার কিছু নাই, মানে কি কি কাজ করে থাকে সরল টিস্যু, এটা তোমরা একটু কষ্ট করে মুখস্থ করে নেবে। আচ্ছা কোলেনকাইমা, এটা কি জীবিত? এটা দেখো যেমন সমব্যাসীয় ছিল, এটা অসমভাবে পুরু প্রাচীর। আচ্ছা এই যে দেখো এখানে যেমন এটা সবগুলো কোষ কেমন একটু সমান, কিন্তু এখানে দেখো একটা এই যে মাঝখানে পুরু প্রাচীর হয়ে গেছে, প্রাচীরটা পুরু হয়ে গেছে। তাহলে এটা কি? কোলেনকাইমার ক্ষেত্রে বলেছে অসমভাবে পুরু প্রাচীর, মাঝে মাঝে ফাঁক থাকতে পারে আবার নাও থাকতে পারে। এই যে দেখো কোথায় গেল, এই যে এটার যেমন যেহেতু পাতলা তো মাঝখানে ফাঁকগুলো বেশ বড়, কিন্তু এখানে থাকতে পারে, আবার কোনো ক্ষেত্রে এই যে দেখো এখানে দেখো অনেক ঘন তো এখানে নাও থাকতে পারে। ওকে আবার পাতার শিরা, কচি কাণ্ড যেমন কুমড়া এই পাশে অবস্থান করে। আচ্ছা এগুলো তোমরা নিজে পড়ে নেবে, ওখানে আমার বোঝানোর কিছু নেই। এখানে দেখো স্ক্লেরেনকাইমা, এটা কি? মৃত, শক্ত, পাতলা, লিগনিন যুক্ত।
লিগনিন হচ্ছে এক ধরনের জটিল পলিস্যাকারাইড, যেটা হচ্ছে তোমার একটা কোষ প্রাচীরের মধ্যে থাকলে সেটা অনেক পুরু হয়ে যায়। তো স্ক্লেরেনকাইমাতে দেখো এটা থেকে অনেক বেশি পুরু, এই যে কোষ প্রাচীরটা দেখো এটা অনেক পুরু এবং এখানে বলছে কি দেখো লিগনিন যুক্ত পুরু প্রাচীর দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার বা তন্তু আর একটা হচ্ছে স্ক্লেরাইট। তার মানে কি স্ক্লেরেনকাইমার দুটো অংশ, একটা ফাইবার বা তন্তু। ফাইবার যেমন হয় লম্বা লম্বা দেখো, দুই প্রান্ত সরু, কখনো ছিদ্রযুক্ত, আর খাটো পুরু সমাবেশীয় বিভিন্ন আকার আকৃতির, লম্বাটে সমাবেশীয় তারকা আকৃতির যদি হয় তখন সেটাকে আমরা কি বলছি, স্ক্লেরেরাইট। ওকে, এই ছিল আমার সরল টিস্যু। আচ্ছা, এখন তুমি আমাকে এই ধরনের এই সকল প্রশ্নের উত্তর তোমরা আমাকে দিবে। ওকে, এটা হচ্ছে কোন সরল টিস্যু কোষ জীবিত সমবেশীয় এবং পাতলা প্রাচীরযুক্ত? জীবিত সমবেশীয় পাতলা প্রাচীরযুক্ত, বলো। প্রথমে আমরা পড়ছি প্যারেনকাইমা। নেক্সট, কোন সরল টিস্যু মৃত কোষ দিয়ে গঠিত, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি দেয়? যান্ত্রিক কি বলছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যান্ত্রিক শক্তি দেয়। কোলেনকাইমা হচ্ছে খাদ্য প্রস্তুত করতে সাহায্য করে এবং আরেকটা কি জানি ছিল আর কিছু যান্ত্রিক শক্তি দেয় হচ্ছে তোমার উদ্ভিদকে, স্ক্লেরেনকাইমা। আচ্ছা, কোন সরল টিস্যুর কোষ অসমভাবে পুরু প্রাচীরযুক্ত উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে কি? এই যে কোলেনকাইমা। এটা কি করে? খাদ্য প্রস্তুত এবং দৃঢ়তা প্রদান, কিন্তু খাদ্য প্রস্তুত এবং যান্ত্রিক কাজে সহায়তা করে কে? স্ক্লেরেনকাইমা। ওকে, প্যারেনকাইমা কোষের বিশেষ বৈশিষ্ট্য কোনটি? প্যারেনকাইমা কি? জীবিত সমবেশীয় পাতলা প্রাচীরযুক্ত। দেখো মৃত লিগনিনযুক্ত প্রোটোপ্লাজম পূর্ণ লিগনিনযুক্ত প্রথমেই না, এটা স্ক্লেরেনকাইমা। প্রোটোপ্লাজম পূর্ণ, মাঝে মাঝে অন্তঃকোষীয় ফাঁক থাকে, হ্যাঁ থাকে। অসমভাবে পুরু প্রাচীরযুক্ত কি? এটা না, এটা কোলেনকাইমা, এটা না। এক ধরনের রঞ্জক বহন করে না, এটা তো নিঃস্রাবী টিস্যুর কাজ, এটাও না। তাহলে কি উত্তর? বি। ওকে, আচ্ছা, স্ক্লেরেনকাইমা বা ফাইবার এবং স্ক্লেরাইডের কাজ কি? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এবং পানি পরিবহন। সূর্যালোককে শক্তিতে রূপান্তর না। কোষ বিভাজন না। খাদ্য প্রস্তুত সঞ্চয় না। খাদ্য প্রস্তুত কে করে? খাদ্য প্রস্তুত করে হচ্ছে আমার প্যারেনকাইমা কোষ। তাহলে এখানে কি হবে? উদ্ভিদকে দৃঢ়তা প্রদান এবং পানি পরিবহন। আচ্ছা, এই যে এখানে জটিল টিস্যু, হয়তো দেখতে খুবই কষ্ট হচ্ছে, লেখাগুলো একটু ছোট। নেক্সট স্লাইড থেকে আমি তোমাদেরকে লেখাগুলো আর একটু ফন্ট বাড়িয়ে দেবো, একটু কষ্ট করে দেখো এবং স্ক্রিনশট নাও, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, তাহলে হয়তো বুঝতে পারবে। আচ্ছা, প্রথমে হচ্ছে কি জটিল টিস্যু আমার জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের কাজ কি? জাইলেমের কাজ হচ্ছে মনে রাখবো মূলের মাধ্যমে মাটি থেকে যে পানি এবং খনিজ লবণ আমরা উদ্ভিদটা শোষণ করতেছি, উদ্ভিদের শক্তি উৎপন্ন করতে হবে। ও কোথায়? ও কি খায়? আমাদের মতো হাত পা আছে না। ও কি করে? ওই সূর্যালোক থেকে শক্তি এবং মাটি থেকে খনিজ লবণ এবং পানি, এই দিয়েই তো খাদ্য প্রস্তুত করবে। তো এই যে এটা মাটি থেকে নিয়ে পাতায় যাচ্ছে, পাতার কোথায় যেতে হবে? প্লাস্টিডের মধ্যে খাদ্য প্রস্তুত হবে। কোথায়? গ্রানাম স্ট্রোমাতে। গ্রানা দিয়ে প্রবেশ করে সূর্যালোক এবং স্ট্রোমায় খাদ্য উৎপাদন হবে। ওইখানে নিয়ে যাচ্ছে তোমার জাইলেমের অংশ কি? ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম। এটা মনে রাখতে হবে, ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম, ফাইবার। ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম, ফাইবার, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এখানে লম্বা সরু তোমার বইয়ে একটা চিত্র আছে, এই যে এই চিত্রগুলো দেখো, এইটা হচ্ছে তোমার জাইলেম টিস্যু, এগুলো হচ্ছে জাইলেম টিস্যু, জাইলেম কোষ। তো জাইলেম কোষের মধ্যে আছে দেখো এই যে ট্রাকিড, ভেসেল আর জাইলেম ফাইবার। এগুলো দেখতে এমন, ট্রাকিড দেখতে এমন, জাইলেম ফাইবার দেখতে আর একটু সরু, আর ভেসেল দেখতে এই যে এরকম। ভেসেল মানে যেমন কন্টেইনার, ভেসেল বলি আমরা, তো ওই রকমই দেখতে। তো এইটা তোমার বইয়ের মধ্যে আছে, এই চিত্রটা তোমরা আঁকবে, এটা খুবই সহজ। এটার কাজ কি কি এখান থেকে তোমরা পড়ে নিবে। একটা হচ্ছে দেখো লম্বা সরু গঠন, এখানে অলরেডি যেমন দেখেছো তেমন। কাজ কি কি? পানি পরিবহন, অঙ্গকে দৃঢ়তা, পানি ও খনিজ লবণ, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি। মানে এগুলো হচ্ছে মানে এখানে বুঝাই কি দিব, এই জিনিসটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে যে জাইলেমের কাজ কি। আগে এটা চিন্তা করো, জাইলেমের কাজ কি? মাটি থেকে খনিজ লবণ এবং পানি পরিবহন করে কোথায় নিয়ে যাবে? পাতায়। তাহলে কাজ কি হচ্ছে? পানি পরিবহন, আবার পানি ও খনিজ লবণ, খাদ্য সঞ্চয়, পানি পরিবহন, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি যোগাচ্ছে। এই যে কিছু কিছু জিনিস একটু ব্যতিক্রম, যেমন যান্ত্রিক শক্তিটা এখানে সহজে মনে করা যাচ্ছে না, কিন্তু তবুও দেখো এটাকে জাইলেম, ফাইবার মানে কি? এখানে ফাইবার তন্তু, তো তন্তুর মধ্যে কিছু যান্ত্রিক শক্তি যোগাবে। মানে এভাবে যেমনি পারো কিছু জিনিস একটু টেকনিক্যালি মনে রাখতে তোমাকে হবে। আচ্ছা, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম, ফাইবার। তাহলে ফ্লোয়েমের অংশ কয়টা? আবার চারটা। সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম, ফাইবার। সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম, ফাইবার। এই যে দেখো ফ্লোয়েম দেখতে কেমন? এই যে লম্বচ্ছেদ, এই যে মাঝখানে যে
পাতলা জীবিত সমবেশীয় কোষগুলো আছে ইয়ের মতো, প্যারেনকাইমার মতো, এটাকে বলছি আমি ফ্লোয়েম প্যারেনকাইমা। এর সাথে আবার একটা কোষ থাকে যেটা হচ্ছে হেল্পিং হ্যান্ড হিসেবে, হেল্পিং হ্যান্ড মানে ফ্লোয়েম কোষকে সবসময় তোমার হেল্প করে, সেটাকে আমি কি বলছি সঙ্গী কোষ। মানে কি ওর একটা ফ্রেন্ড, লাইক যে তোমার ফ্রেন্ড কী করে, তোমাকে বিভিন্নভাবে হেল্প করে, ভালো কাজ খারাপ কাজ উভয় কাজই। তো ফ্লোয়েমের কাজেই হেল্প করে কে, সঙ্গী কোষ। আর মাঝখানে যে ফাঁকা এই যে নলের মতো অংশটা, এটাকে বলছি আমি সিভ নল। সিভ নলের মাঝখানে কিছু প্লেট আছে, এটাকে বলা হচ্ছে সিভ প্লেট। ওকে, এখন আমি দেখি এই যে সিভ কোষ কী করে, পাতলা জীবিত সমবেশীয় স্লিপ প্লেট দিয়ে গঠিত। সিভ কোষের পাশে বড় নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম পূর্ণ। দেখো ফ্লোয়েমের মধ্যে কিন্তু নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা কোথায় থাকে, সঙ্গী কোষের মধ্যে থাকে। আচ্ছা, ফ্লোয়েম প্যারেনকাইমা কোথায় থাকে, পাতলা প্রাচীর এবং প্রোটোপ্লাজম। প্যারেনকাইমার বৈশিষ্ট্য যা, ফ্লোয়েম প্যারেনকাইমাও দেখতে ঠিক তেমন। আচ্ছা, ফ্লোয়েম ফাইবার কি, ফ্লোয়েম ফাইবার বা যেটাকে আমরা বলা হচ্ছে বাস্ট ফাইবার, এটা দীর্ঘ মৃত এবং কূপযুক্ত প্রাচীর। এগুলো একটু কষ্ট করে মনে রাখবা। আচ্ছা, কোন টিস্যু উদ্ভিদের মধ্যে পানি এবং খনিজ লবণ পরিবহনে কাজ করে, পানি এবং খনিজ লবণ কোথা থেকে আসে, মাটি থেকে কাজ করে জাইলেম। ওকে, নেক্সট, কোন জাইলেম কোষ লম্বা, সরু, সুচালো এবং লিগনিন দিয়ে তৈরি। এখানে হচ্ছে আমরা পড়েছিলাম জাইলেমে 4টা প্রকার, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। তাহলে লিগনিন যুক্ত সেটা হচ্ছে আমার কি, ট্রাকিড। এটা মুখস্থ পড়া থেকে। ফ্লোয়েম কোষের পাশে বড় নিউক্লিয়াস এবং প্রোটোপ্লাজম থাকে। কোথায়, ফ্লোয়েম কোষের পাশে কোন কোষ থাকে যেটার মধ্যে নিউক্লিয়াস থাকে, সেটা হচ্ছে আমার কি সঙ্গী কোষ, শিব কোষ না, সঙ্গী কোষ। জাইলেমের কোন কোষ উদ্ভিদকে যান্ত্রিক শক্তি দেয়, যান্ত্রিক শক্তি একটু চিন্তা করো, যান্ত্রিক শক্তি ওই যে বলেছিলাম একটু ব্যতিক্রম মনে রাখতে, সেটা হচ্ছে জাইলেম ফাইবার। ওকে, শিব কোষের প্রধান কাজ কি, শিব কোষ কোথায় থাকে, ফ্লোয়েম কোষের অংশ। ফ্লোয়েম কোষের কাজ কি, পাতায় প্রস্তুতকৃত খাদ্য তোমার উদ্ভিদের সব অঙ্গের মধ্যে পৌঁছায় দেওয়া। তাহলে এটা কি কাজ করে, খাদ্য পরিবহন। ওকে, আচ্ছা, এই যে এখানে তোমাদের হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে সরল টিস্যু আর জটিল টিস্যুর পার্থক্য। এটা অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে, তোমরা পারো না, তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিবে, তাহলে এখান থেকে তোমরা খুব সহজে বিষয়গুলো এতক্ষণ ধরে যা যা বললাম সবগুলো তোমরা অ্যান্সার করতে পারবে। ওকে, আজকের ক্লাস ছিল এ পর্যন্তই। এত বড় একটা ক্লাস, কিন্তু দেখা গেছে চ্যাপ্টারের মাত্র অর্ধেক হয়েছে, বাকি প্রাণী কোষের অংশগুলো নিয়ে তোমাদের আরও একটা ক্লাস থাকবে। আশা করি তোমরা ক্লাসটা করেছো এবং চেষ্টা করেছি, যেহেতু তো এটা ওয়ান শট ক্লাস, একটা ক্লাসে এত বড় একটা অধ্যায় শেষ করা, সব কিছু ডিটেইলে পড়ানো সম্ভব না, যতটুকু পারা গিয়েছে তোমাদের জন্য চেষ্টা করা হয়েছে। এরপরে তোমরা হচ্ছে আমাদের এডুকেশনের পেজে, ফেসবুক পেজে বা হচ্ছে ইউটিউব চ্যানেলে আমাদের এই অধ্যায় সংক্রান্ত যে সিকিউ, সেগুলোর উপর আবার আলাদা ক্লাস হবে, কিন্তু সিকিউ ক্লাস করার আগে তোমরা এমসিকিউ ক্লাসটা অবশ্যই করবে, তাহলে দেখা যাবে তোমরা সিকিউর বেসিকগুলো ধরতে পারছো খুব সুন্দর মতো। এটা যদিও এমসিকিউ বেসিক ক্লাস ছিল, মানে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন সলভ করানো হয়েছে, সিকিউ এখনও হয়নি, কিন্তু তবুও তোমাদেরকে সব মানে জিনিসগুলো ডিটেলস সহকারে পড়ায় দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা ক্লাসটি করেছো সবাই এবং বুঝেছো। নেক্সট প্রাণী কোষের অংশটা নিয়ে তোমাদের যে ক্লাসটি থাকবে, সেই ক্লাসের পরে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এখানে কমেন্ট বক্সে বলতে পারো। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।